ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। কে আপনি? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আসলে আপনি কে বলুন তো? শুধু শুধু আমাকে বিরক্ত করতেছেন কেন? ভাইয়া, আমি ঋতু। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখেন, আপনি কি সেটা আমি জানি না। এই বলে চলে আসবো, তখন ঋতু আমার পা ধরে বলতে লাগলো। ভাইয়া, প্লিজ আমাকে ক্ষমা করো। ভাইয়া, আমি তোমার সাথে যা করেছি তার শাস্তি পেয়ে গেছি। দেখো ভাই, এগুলো সব সজীব করতে বলেছে। আর আম্মু তোমাকে অনেক খুঁজেছে। তুমি বাসে চলো প্লিজ। আমি ঋতুকে পা থেকে তুলে বললাম, দেখেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার না তো কেউ আছে, আর না কেউ ছিল, আর না কেউ থাকবে। দিনটা যত ভালো যায়, রাত কিন্তু তত ভালো যায় না। যা গভীর যত হয়, ততটা কাল অতীত মনে পড়ে যায়, যেখানে প্রিয়জনের অবহেলা ভালোবাসার মানুষের কাছে অবিশ্বাসের অপমানের পাত্র। তাছাড়া আর কিছুই ছিল না। তাকে আমি এখন অনেক ভালোবাসি, কিন্তু তাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। হয়তো সব ভালোবাসা পূর্ণতা পায় না, তবে তাকে অনেক ভালোবাসি আর বাসবো। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে খাবার তৈরি করে সাইদকে নিয়ে খাবার খেয়ে আবারও দুজনে গল্প করতে করতেই 8:45 বেজে গেল। তাই সাইদকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে ঘুরতে যাব। সে ঘোরার কথা শুনে অনেক খুশি হয়, রেডি হতে গেল। কিছুক্ষণের ভিতরে দুইজন রেডি হয়ে চলে গেলাম পার্কে। সেখানে গিয়ে দেখি রাফি গাছের নিচে বসে আছে। তার কাছে গেলাম, তখন রাফি বলতে লাগলো, কিরে, এই কিউট পিচ্ছিটা কে? ওই আমাকে কে পিচ্ছি বললো রে? ওরে বাবা, পোলা তো নয় যেন আগুনের গোলা। আমি অনেক বড় হয়েছি বুঝলে। আমার নাম সাইদ, নাম ধরে ডাকবা কেমন? না হলে খবর আছে। আচ্ছা পিচ্ছি, থুক্কু ভাইয়া। আহম্মদ ভাইয়া দেখেন না, তোমার বন্ধু আমাকে খেপাইতেছে, আমি কিন্তু রাগ করব। এই তোরা থাম। রাফি, এটা আমার ভাই। কিভাবে? আমি তো জানতাম তোর কোনো ভাই নেই। তাহলে? তোকে সব বলবো, এখন চল কিছুক্ষণ হাঁটি। কিছুক্ষণ হাঁটার পর রাফি বলল, চল সামনে রেস্টুরেন্টে, ওইখানে বসে সব কথা হবে। আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে তোকে। সব বলবো। এই বলে তিনজনে রেস্টুরেন্টে গিয়ে বসলাম খাবার খাওয়ার জন্য। খাবার অর্ডার দিয়ে রাফি আমাকে বলল, আমি কানিজ থেকে শুনেছি তুই কেবলই তানহাকে ধোকা দিচ্ছিস। তুই কেবলই তানহার সাথে রিলেশন থাকা অবস্থায় আরও কয়েকটা রিলেশন করতি। কানিজ আমাকে বলল সে তানহার কাছ থেকে শুনেছে। এখানে তুই যা শুনেছিলি সব সাজানো। দেখ, তুই জানতে আমার খালাতো বোন আমাকে সহ্য করতে পারে না। সে আমাকে হাসি খুশি থাকতে দেখতে পারে না। এখানে ঋতু কি করলো? হ্যাঁ বলছি। তারপর তাকে সব খুলে বললাম। এসব বলার পর সাইদা রাফির দিকে তাকাতেই দেখি তাদের চোখে পানি। ভাইয়া তোমার জীবনে এত কষ্ট, আর তুমি এত হাসি খুশি থাকো। আমার তোর উপর বিশ্বাস ছিল। এই কথা শুনে তোকে অনেক ফোন করেছিলাম, তবে তোর ফোন বন্ধ ছিল, তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু সজীব এটা করবে ভাবতে পারিনি। আমি ভাবছিলাম কখনো তাদের কাছে যাব না সম্পত্তির ভাগ চাইতে, কিন্তু এখন আমি ভাবতেছি তাদের বাড়ি ছাড়াও করবো একদিন, তা খুব তাড়াতাড়ি। আচ্ছা বাদ দে, এখন খাবার এসছে, খাবার খা। এই বলে সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে বিল দিয়ে আবারও হাঁটতে লাগলাম। তখন রাফি বলল, আচ্ছা তুই কি এখনো তানহাকে ভালোবাসিস? হয়তো বাসতাম, তবে তার বলা শেষের কথা আমাকে এখনো ভাবায়। আদৌ কি আমায় সে ভালোবাসতো? আচ্ছা সে যদি আসতে চায় তাহলে কি করবি? সেটা সময় বলে দেবে। আচ্ছা, তো তুই তোর অফিসে কখন বসবি? আর কত? ম্যানেজার কাকা সামলাবে, ও তো বুড়ো হয়ে গেছে। এখন তো তাকে বিশ্রাম দে। হুম, বসবো, সময় হলেই বসবো। এখন মাঝে মাঝে গিয়ে দেখে আসছি শুধু। আর 2 মাস পর ফাইনাল পরীক্ষা, তারপর এমনিতেই প্রতিদিন যাব। তবে সময় এলে নিজেকে প্রকাশ করব। সেটা তো ইচ্ছে। ভাইয়া এটা কি শুনলাম আমি? আরে না, এটা এমনি। আমার সাথেও দুষ্টুমি করেছে তোমার ভাই। বাবু। ভাইয়া তোমাকে বলছি না আমাকে বাচ্চা বাবু ডাকবে না। যাও, তোমার সাথে কথা নাই। আরে আরে, আমার বড় ভাইটা রাগ করছে বুঝি। আচ্ছা আর ডাকবো না, এখন আমার সাথে কথা বলো। না, বলবো না, তুমি পচা। আচ্ছা কি করলে আমার ভাই আমার সাথে কথা বলবে? কান ধরে সরি বলো, তারপর দেখা যাবে। হ্যাঁ, এটা না করলে হয় না? হ্যাঁ না না করলে হবে না। আচ্ছা বাবা, এই কান ধরলাম, এই সরি বললাম, এখন তো মাফ করো আমাকে। হ্যাঁ হ্যাঁ করে দিলাম মাফ। আর বলবা আমাকে বাচ্চা বাবু? না রে ভাই, আর বলবো না, আমার ভুল হয়েছে। আচ্ছা তোরা কি এখানে একেবারে চলে আসলি নাকি? কিন্তু আমি এখনো না।
অনার্স প্রথম বর্ষ শেষ করে আসব। এইখানে কাল চলে যাব। ও, তুই তাহলে এখন কি করছস? এখন 3টা টিউশনি করাই আর ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং বললে অবশ্যই ভুল হবে, কারণ এটা একটা অফিসের কাজ। ও, তাহলে সাইদ তো ঘরে একা থাকে, তাই না? হুম। আচ্ছা, তোকে একটা বুদ্ধি দিই, শোন। তুই সারাদিন বাইরে থাকোস, তাই বলছি তুই যখন বাইরে থাকোস তখন সাইদকে আমাদের এতিমখানায় রেখে আসবি। আবার তোর কাজ শেষ হলে নিয়ে আসবি। দেখ, ওইখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করলে তার মন ভালো হবে। রাফি, তুই কিন্তু কথাটা খারাপ বলিসনি। আজ বিকেলে নিয়েই তাদের সাথে পরিচিত করিয়ে দেব। এখানে রাফি আমাকে অনেকবার নিয়ে গিয়েছিল, তাই সমস্যা হবে না। আরও অনেক হাঁটাহাঁটি করার পর রাফিকে বিদায় দিয়ে আমরা দুজনে বাসায় এসে গোসল করে নামাজ পড়তে গেলাম। জুমার নামাজ পড়ে দুই ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে এতিমখানাতে চলে গেলাম। সেখানে সবার সাথে সাইদের পরিচয় করিয়ে তাকে সেখানে রেখে আসলাম। আসার পর ভাবতেছি, রুহিকে কখনো ভালোবাসতে পারবো না, শুধু শুধু তাকে আমার প্রতি আসক্ত করে তাকে ধোকা দিতে পারবো না। তার চেয়ে বরং এখন তাকে সব বুঝিয়ে বলে দেই, তাতে আমারও ভালো হবে আর তারও। এই বলে রুহিকে ফোন দিলাম। সে সাথে সাথে রিসিভ করলো। হ্যালো রুহি, কোথায় তুমি? আমি তো বাসায়। কেন? তাহলে এই পার্কে চলে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আজ সূর্য কোন দিকে উঠলো যে তার নাকি আবার জরুরি কথা? এত কথা না বাড়িয়ে চলে আসো। আচ্ছা, তবে রাতে বললা যে তোমার কাজ আছে। কাজ শেষ, এখন তুমি আসো। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পরে আমি পার্কে গেলাম। সেখানে গিয়ে দেখি রুহি একটা গাছের নিচে বসে আছে। আমি দেখে অবাক হলেও কিছু বললাম না। আমি রুহির কাছে গিয়ে বললাম, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটার জন্য তোমাকে ডাকলাম, খুশি মনে। বলো। আগে ওয়াদা করো কিছু উল্টাপাল্টা করবা না। কি এমন কথা যা শুনে আমি খারাপ কিছু করব? আগে ওয়াদা করো, আমি বলতেছি। আচ্ছা, করলাম, এখন বলো। দেখো রুহি, তুমি হয়তো জানো না, আমি আগে একজনকে ভালোবাসতাম। আমি জানি, আবির বলেছিল। ও, তাহলে ভালো। এখন সোজা কথায় আসি। দেখো, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। তুমি যদি আমাকে ভালোবেসে কাছে পাও, তাহলে আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। দেখো, আমার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তোমার তো আছে। তাই বলছি, আমাকে তুমি ভুলে যাও। দেখে তোমার ছাড়া ভালো লাগবে না, তুমি হলে চলবে। দেখো, তুমি আমাকে কথা দিয়েছো, আর দেখো, জোর করে কখনো ভালোবাসা হয় না। তাই আর বেশি কষ্ট পাওয়ার থেকে কম কষ্ট পাওয়াটাই ভালো। তুমি আমাকে ভুলে যাও রুহি। যেহেতু তোমায় কথা দিয়েছি সেহেতু কথা রাখবো, কিন্তু আমি এখন বলছি তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব। আচ্ছা, এইসব বাদ দাও। হয়তো ভালোবাসা আমার ভাগ্য ছিল না, তাতে আমার কিন্তু বন্ধু হতে পারি। হুম। আচ্ছা, চলো ঘোরাঘুরি করি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এখন না বলা যাবে না, তাই বললাম চলো। রুহির সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তাকে বিদায় দিয়ে আসরে নামাজ পড়ে সাইদকে এতিমখানা থেকে নিয়ে এসে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার বানিয়ে দুই ভাই মাগরিবের নামাজ পড়তে বসলাম। এশার আজান শুনে পড়া থেকে দুই ভাই উঠে এশার নামাজ পড়ে কিছুক্ষণ পর খাবার খেয়ে নিয়ে দুই ভাই কিছুক্ষণ গল্প করলাম। কিছুক্ষণ পর সাইদকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতে লাগলাম। এখন আপনাদেরকে বলি কাজের ফাঁকে ফাঁকে যে আমার অফিস কিভাবে। এখন আপনাদের প্রশ্ন, আমার অফিস আবার কোত্থেকে আসলো? আসলে আমার আব্বু জানতো তার ভাই কীরকম, তাই আমার আব্বুর একটা লুকানো অফিস আছে। তাই আমার আব্বুর একটা লুকানো কোম্পানি আছে, যেটা আমার নামে করে দিয়েছে, যাতে তাদের কিছু হলে আমার কোনো কষ্ট না হয়। আর কথা হচ্ছে, একজন ম্যানেজার কিভাবে আমার কোম্পানি চালাচ্ছে, সে কেন আত্মসাৎ করলো না? আসলে আমার আব্বু একদিন যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন সেখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল বলে আমার আব্বু এক লোককে হাসপাতালে নিয়ে গিয়েছিল। পরে সে সুস্থ হয়েছিল, তখন আব্বু তাকে দেখতে গিয়েছিল। তখন সেই লোকটি বলল, আমার বউ বাচ্চা কই, আমার বউ বাচ্চা কই বলতে বলতেই সে পাগলের মতো করতে লাগলো। এটা দেখে আমার আব্বু খোঁজ নিল, তখন জানতে পারে তার পরিবারের সবাই মারা গেছে। তাকে আব্বু সব বলার পর লোকটি কেমন যেন পাথর হয়ে যায়। তাকে আমাদের বাড়িতে এনে আমার আম্মু সেবা যত্ন করে ভালো করে তোলে। তখন আমার চাচা চাচির হাবভাব দেখেই আমার বাবার মাথায় একটা বুদ্ধি আসলো। সেটা হলো তার লোকানো কোম্পানির ম্যানেজার করে তাকে একটা বাসায় পাঠিয়ে দেওয়া। সেই অফিসটাই আমার নামে করে দিয়েছিল আমার বাবা। তাই কেউ যেন না জানে যেটা কার কোম্পানি, জানে শুধু সেই ম্যানেজার। আঙ্কেলের নাম হলো রহমান মিয়া। এখন আপনাদের প্রশ্ন হলো, আবির কিভাবে জানলো? আসলে আঙ্কেল আমাকে দেখতে প্রতিদিন স্কুলে আসতো, তাই সে জানে। আর আমি যে বাসায় থাকি সে বাসাটাও আঙ্কেল ঠিক করে গেছে। এসব বলতে বলতে আমার কাজ শেষ হয়ে গেল, তাই দেরি না করে ঘুমাতে গেলাম। ভোরে আমার ঘুম ভেঙে গেল, তাই নামাজ পড়ে কিছুক্ষণ করে নাস্তা বানালাম। সাইদকে ঘুম থেকে তুলে নাস্তা করে টিউশনি করাতে গেলাম। এইভাবে টিউশনি, কলেজ,
সাইদ, আবির, রুহির সাথে বন্ধুত্ব, মাঝে মাঝে রাফির সাথে ফোনে কথা বলা, সবার সাথে দুষ্টুমি ঘোরাঘুরি করে কেটে গেল 1 মাস। এদিকে এই 1 মাস ঋতুর সাথে অনেক কিছু হয়েছে। 1 মাস আগে ঋতু আজ 3 দিন হলো কিচ্ছু খায়নি, ঠিকমতো ঘুমায় না, চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। কারণ সজীবকে আজ 3 দিন ধরে কল দিচ্ছে, সে কল রিসিভ করে না, মোবাইল বন্ধ বলে। তারপর আবার তার বান্ধবীর কাছ থেকে শুনেছে সজীব নাকি আরও কয়েকজনের সাথে রিলেশন করে। তার জিজ্ঞাসা করার জন্য আজ 3 দিন যাবৎ সজীবকে কল দিচ্ছে, কিন্তু তার কোনো খোঁজখবর পায়নি। এদিকে ঋতু আর সহ্য করতে না পেরে সজীবের বাড়ি থেকে কলিং বেল দেয়। কিছুক্ষণ পরে চাচা মানে সজীবের মা দরজা খুলে দিল, আর চাচি বলতে লাগলো, ঋতু, তুমি এখানে হঠাৎ? মামি, সজীব কোথায়? সজীব, মামি বলো না মামি, সজীব কোথায়? কেন, তুমি আমার ছেলেকে কেন খুঁজছো আগে বলো। মামি বলো না প্লিজ, সজীব কোথায়? তাকে 3 দিন ধরে কল দিতেছি আমি, ফোন ধরে না কেন? কোথায় সজীব? কি হচ্ছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? এটা বলে সামনে তাকিয়ে দেখে তার বোনের মেয়ে ঋতু। এই তুমি এখানে? আর এত চিল্লাইতেছো কেন? সজীব কোথায়? তাকে ডাকে, তার সাথে কিছু কথা আছে। যেটা বলার আমাকে বলো। সজীব না এখানে। কোথায়? তাকে এখন বাসে আসতে বলেন। সেটা সম্ভব না, যেটা বলার আমাকে বলো। কেন? কারণ সে এখন বিদেশে। কি? সজীব বিদেশে? আর আমাকে বললো না? তোকে কেন বলবে শুনি? তোর কি হয় সজীব? কারণ তার সাথে আমার 4 বছর রিলেশন। কি পাগল হয়েছো? আমার ছেলে রিলেশন করে, তাও আমাকে বললো না? হাউ ফানি। বিশ্বাস করেন মামা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। বিশ্বাস? তাও আবার তোর মতো মেয়ের কথা? হাসালি আমাকে। যা, বাহির হয়ে যা আমার বাড়ি থেকে, যা। এটা বলে সাথে সাথেই ঋতু সজীবের বাবার পা ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ মামা, আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ছেলেকে ছাড় বাঁচবো না, প্লিজ মামা। এখন আমার বাড়ি থেকে বের হবি নাকি ঘাড় ধরে বের করব? প্লিজ মামি, এমন করো না আমার সাথে, প্লিজ। আমি তোমার ছেলেকে ছাড় বাঁচবো না। তোর মতো মেয়েকে আমার বাড়ির আশেপাশে যাতে আর না দেখি। তুই ভাবলি কি করে তোর মতো মেয়েকে আমার ছেলে ভালোবাসে? প্লিজ দরজা খোলো মামা, আমি সজীবকে ছাড়া বাঁচবো না। তোমরা একবার সজীবের সাথে কথা বলিয়ে দাও আমাকে, প্লিজ। এসে কান্না করতে করতে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েও কান্না করতে লাগলো। এটা দেখে খালা ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, আমার মেয়ের আবার কি হলো? গিয়ে দেখি। উপরে গিয়ে দেখে ঋতু দরজা বন্ধ করে রেখেছে। তাই খালা ঋতুকে ডাকতে লাগলো, কিন্তু ঋতু কিছুই বলছে না। তা দেখে তার মা আরও ভয় পেয়ে গেল। তাই খালা এবার বলতে লাগলো, দেখ ঋতু, তুই যদি এবার দরজা না খুলিস তাহলে আমি কিন্তু নিজে একটা কিছু করে ফেলবো। তার মা জানে তার মেয়ে তাকে কতটা ভালোবাসে। এটা বলতে দেরি ঋতুর দরজা খুলতে দেরি হলো না। খালা ঋতুকে কান্না করতে দেখে বলতে লাগলো, কিরে মা, তোর কি হয়েছে বল আমাকে। এটা শুনে ঋতু তার মাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে থাকে। দেখ কি হয়েছে বল, দেখি আমি আমার মেয়ের জন্য কিছু করতে পারি কিনা, বল আমাকে। মা, আমার কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, দিতে পারবা আমাকে? আমি সব দিব, শুধু বল তুই কি চাস। আমি সজীবকে চাই, এনে দাও। মতিউর, তুই আমার মেয়েকে এইভাবে অপমান কেন করলি বল? আমার মেয়ে তোর ছেলেকে কি একা ভালোবাসে নাকি? তোর ছেলেও আমার মেয়েকে ভালোবাসে। দেখ, ঝামেলা না করে শান্ত হয়ে বসে কথা বলি। দেখ রুমানা, আমি আর কোনো কিছু বলতে চাই না। তোর মেয়ের মতো খারাপ মেয়েকে আমার ছেলে জীবনেও ভালোবাসতে পারে না, যাকে কিনা তার খালাতো ভাই নষ্ট করতে চেয়েছিল। দেখ তো ভালোই। দেখ, তোর কথা আমি কিছু মনে করি না, কারণ যেটা হয়েছে সেটা ভুলে যাওয়া ভালো। তুই বললে আর হবে না যে তোর ছেলে আমার মেয়েকে ভালোবাসে না, সেটা তোর ছেলে বললে বিশ্বাস করব, তার আগে না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছস তাহলে আমার ছেলেকে কল দিচ্ছি, তার মুখ থেকে শুনিস। হ্যালো সজীব, তোর নামে এগুলো কি শুনছি? কি বাবা, আমি তো কিছু করিনি। তুই কি বলে তোর মামাতো বোন ঋতুকে ভালোবাসিস? কি? এটা তোমাকে কে বললো? বাবা, সব মিথ্যা। আমি ঋতুর সাথে কখনো কথাই বলিনি। তার থেকে বড় কথা, সে একটা খারাপ মেয়ে। না জানি কার দোষ আমার ঘাড়ে দিচ্ছে। এখন রাখ, আমার কাজ আছে। এখন শুনেছিস, এইবার আমার বাড়ি থেকে বের হ, না হলে ঘাড় ধাক্কা দিব। তার কথায় কান না দিয়ে চাচা তাদের বাড়ি থেকে বের করে দিল আর বলল, তোদের আর যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। খালা আর কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে আসলো। আর এদিকে ঋতু সজীবের কথা অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে দৌড়ে রান্না করে এসে ছুরি নিয়ে হাত কেটে ফেলে।
আর বলতে লাগলো আমার এই দুনিয়ার বেশি থাকার কোনো অধিকারই নেই। খালা ঋতুকে রান্নাঘরে দৌড় যেতে দেখে তিনিও পিছনে চলে যান। দেখলেন তার মেয়ে হাত কেটে ফেলেছে। তা থেকে খালা বলল, যেটা কি করলি মা, তুই নিজের হাত কেন কেটে ফেললি? এটা বলেই কান্না করতে করতে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাকে অপারেশন রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। খালা কান্না মুখে বলল, ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ভালো, সময় মতো নিয়ে না আসলে হয়তো বাঁচাতে পারতেন না। এখন কি মার মেয়ের সাথে কথা বলতে পারবো? এখন সুস্থ আছে। তুই কি আমার কথা, তোর বাবার কথা একবারও চিন্তা করলি না? মা, আমি কি করব? আমি কিচ্ছু করিনি, সব আমার পাপের ফল। মানি, কি করছিস? তাহলে শোনো, আহমদ ভাইয়া সেদিন কিচ্ছু করেনি আমার সাথে। মানি, তাহলে তার সাথে কেন করলি এসব? বলছি, আমাকে এসব করতে সজীব বলেছি। তুই যদি এখন অসুস্থ না হতি তাহলে তোকে আমি কি করতাম নিজেও জানি না। ছি, তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। তোর জন্য মা মরা ছেলেটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এখন আমি তাকে কোথায় খুঁজবো? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখ, যার জন্য নিজেকে এত কিছু করছিস সে তোকে এখন ছেড়ে চলে গেল। এখন মজা বোঝ। এই 1 মাস ঋতুর সাথে এইসব ঘটে যায়। এবার চলুন বর্তমান। আজ শুক্রবার। অনেকদিন পর সাইদকে নিয়ে ঘুরতে বের হলাম। পার্কে ঘোরাঘুরি করতেছি। হঠাৎ একজন আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। কে আপনি? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আসলে আপনি কে বলুন তো? শুধু শুধু আমাকে বিরক্ত করতেছেন কেন? ভাইয়া, আমি ঋতু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখেন, আপনি কি সেটা আমি জানি না। এই বলে চলে আসবো, তখন ঋতু আমার পা ধরে বলতে লাগলো, ভাই প্লিজ আমাকে ক্ষমা করো। ভাইয়া, আমি তোমার সাথে যা করেছি তার শাস্তি পেয়ে গেছি। দেখো ভাই, এগুলো সব সজীব করতে বলেছে, আর আম্মু তোমাকে অনেক খুঁজেছে। তুমি বাসে চলো প্লিজ। আমি ঋতুকে পা থেকে তুলে বললাম, দেখেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার না তো কেউ আছে, আর না কেউ ছিল, আর না কেউ থাকবে। এই বলে সাইদকে নিয়ে চলে আসলাম। আর ঋতু আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে আমি মনে মনে ভাবলাম, আমার জীবনকে নরক করে এখন আসতেছে ক্ষমা চাইতে। কখন আমি ক্ষমা করব না। এখন তার অর্ধেক জীবন শেষ হয়েছে, তো তাই এখন বুঝতে পারছে কারো জীবন নরক করলে নিজে সুখে থাকা যায় না। বুঝুক এখন আমার কেউ নেই এবং আমার জীবনে দরকার নেই কারো। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে বাসায় এসে খাবার খেলাম। খেয়ে সাইদকে নিয়ে গেলাম এতিমখানায়। আজ সবার সাথে খেলা করতে করতে রাত হয়ে গেল, তাই সাইদকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নামাজ পড়ে টিউশনি করে সাইদকে স্কুলে দিয়ে আমি কলেজে গিয়ে বসে রইলাম। তখন, কি রে হারামি, কি করিস? মোবাইলের উপর বসে কাজ টিপি। ধুর হালা, আমার তো দেখি মোবাইল টিপিস। দেখতে যখন পারছিস তাহলে জিজ্ঞাসলি কেন? আচ্ছা, আর কমু না। এখন বল, কাল সকালে পার্কের ওই মেয়েটার সাথে কথা বললি কে? ও, ওই মেয়েটা তেমন কেউ না, এমনি কথা বললো। আর তুই দেখলি কেমনে? দেখ, আমার কাছে মিথ্যা বলবি না। মেয়েটা তখন কান্না করতেছিল, চো বল। আর আমি তখন গাড়ি করে মাকে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম বাজার থেকে, না হলে আমি যেতাম। ও, তাহলে শোন। এই বলে তাকে সব বলে দিলাম। ও, তাহলে এখন কি করবি? তাদের কাছে যাবি না কি? কি করব মানে? কখনো না, তারা আমার কেউই না। তাদের কাছে যাওয়ার ইচ্ছে নেই আমার। তাহলে তাদের ক্ষমা করবি না? তাদের আমি ক্ষমা করে দিয়েছি, তবে তাদের কাছে যাব না। ও, সেটা তোর ইচ্ছে। এখন চল ক্লাসে। ক্লাসে এসে বসলাম। একটু পর দেখি রুহি আসলো। তার সাথে কিছু কথা বলা শেষ করলাম। স্যার আসলো ক্লাসে, তাই আর কথা না বলে ক্লাস করতে লাগলাম। ক্লাসে এসে সবাইকে বিদায় দিয়ে দিলাম। সাইদকে আনতে গেলাম। সাইদকে বাসায় এনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সাইদকে এতিমখানায় দিয়ে গেলাম টিউশনিতে। এইভাবে আরও 15 দিন চলে গেল। এই 15 দিনে আরও 2-3 বার ঋতুর সাথে দেখা হয়েছিল। সে আমার কাছে অনেকবার ক্ষমা চাইলেও আমি ফিরিয়ে দিয়েছি। আজ সকাল সকাল কলেজে যাচ্ছি, কারণ আর 6 দিন পর আমাদের ফাইনাল পরীক্ষা, তাই আজ অনুষ্ঠান আছে আমাদের বিদায়ের। কলেজে যাওয়ার পর দেখি আবির আর রুহি বসে আছে। আমি সেখানে গেলাম। কিরে হারামিরা, তোদের আজ কী অবস্থা? 2 জন মিলে ভালো তো? কি রে হারামি, এতক্ষণে আসার সময় হলো তোর? আমরা কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না, সাইদকে নিয়ে এতিমখানে গিয়েছিলাম তাই। ও আচ্ছা। আচ্ছা, আমাকে কেমন লাগছে রে? একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগে। একদমই না, আজ রুহিকে অনেক সুন্দর লাগছে। রাগানোর জন্য এটা বললাম।
আপনারা আবার বলে দিয়েন না। এটা বলেই দেখি তার গাল টমেটোর মতো লাল হয়ে গেছে। আমি অবস্থা বেগতিক দেখে সেইখানে আর দাঁড়ালাম না। তখন রুহি, তবে রে দাঁড়াশালা, কোথায় যাস? কুত্তা, বিলাই, হনুমান, শিয়াল দ্বারা। অন্যদিকে আবির জোরে জোরে বলতে লাগলো, তোরা থাক, আমি একটু হল রুমে যাচ্ছি। এই বলে সে চলে গেল। এদিকে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা গাছের নিচে বসলাম। আর কিছুক্ষণ পর রুহি হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলতে লাগলো, হারামি, কি খাস এত যে এত জোরে দৌড়ান লাগে? কোলার জুস কেন খাবি? না ভাই থাক, তোর জুস তুই খা। আরও কিছুক্ষণ কথা বলার পর রুহি বলল, চল, কাজ আছে একটা। কোথায়? আরে চল তো। এই বলে আমাকে নিয়ে আসলো একটা ক্লাসরুমে। কিরে, এখানে কেন আনলি? এখানে তো দেখি কোনো কাজই হচ্ছে না। আরে কাজ তো আমার আর তোর মাঝে, এটা বলে দরজা আটকে দিলাম। কি 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 কাজ? হ্যাঁ, তুই দরজা বন্ধ করছিস কেন? খুব খোল দরজা। এই একদম দরজা বন্ধ করবি না, না হলে কিন্তু আমি চিৎকার করব, বলে দিলাম। আমি ভয় পেয়ে বললাম, দেখ রুহি, কি কাজ সেটা জানি না, সেটা বাইরে করলে হয় না, আর দরজা খোল বলছি। তোকে এখানে আনলাম বাইরে নেওয়ার জন্য নাকি? তোর ক্যারিয়ার এখানে শেষ করে দিব। তোর জন্য ক্যাম্পাসের সকলের সামনে আমাকে অপমান করলো ওই আবির, তোকে তো আমি ছাড়বো না। তুই এগুলো কি বলছিস? দেখ, যেটা হয়েছে বাদ দে, ভুলে যা রুহি। কি? আমি ভুলবো কি করে ভাবলি, ছোট লোকের বাচ্চা? এইদিকে রুহি আমাকে ধরে রেখেছে যাতে দরজা খুলতে না পারি। এমন সময় কিছু ছেলে দরজা ভেঙে ফেললো, আর সেখানে পুরো কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই আসলো। আর রুহি কান্না করতে করতে একটা ম্যামের পিছনে গিয়ে লুকিয়ে বলতে লাগলো, ম্যাম, এই জানোয়ারের বাচ্চা আমাকে একটা কাজের কথা বলে এখানে নষ্ট করতে চেয়েছে। আজ যদি আপনারা না আসতেন তাহলে আমার কি যে হতো। আমি মাথা নিচু করে আছি, কারণ আমার কিছু করার নেই। এখানে রুহি যেটা বলবে সেটাই সবাই মেনে নেবে। তারপর প্রিন্সিপাল এসে বলতে লাগলো, আহমদ, তোকে আমি খুব ভালো ভাবতাম। তোর কেউ নাই, তাও তোকে আমি এই কলেজে পড়তে দিছি, কারণ তোর রেজাল্ট ভালো, তুই ভালো তাই। আর তুই এটা করলি, তোকে এখন এই কলেজ থেকে বের করে দিব, আর যেন কোনো কলেজে পড়তে না পারোস, আর পুলিশে দিব। দাঁড়ান শান, এতক্ষণ অপেক্ষার কথা শুনেছিলাম, এখন আমি বলি। এটা শুনে আমি মাথা উপরে তুলে দেখি আবির। তারপর আমাকে বলতে লাগলো, আবির, আহমদ, কি হয়েছে বল আমাকে তুই। আমি মাথা নিচু করে রইলাম। তখন রুহি বলতে লাগলো, আহমেদ আমার সাথে। এটা বলার আগে আবির বলল, চুপ, আমি কারো কাছ থেকে শুনতে চাই না। আমাকে আহমদ বলবি, কি হয়েছে বল আমাকে। তারপর স্যার বলল, কি হচ্ছে? আমি এইখানে, দেখতেছস আমরা কি করতেছি? যেখানে দোষ আহমদের, তুমি আমার কাছে থেকে শুনতে চাইছো কেন? স্যার, আমরা কাজ আমাকে করতে দিন প্লিজ। আহমদ বল। তারপর আমি সব বললাম। এটা শুনে রুহি বলতে লাগলো, এইসব মিথ্যা, আপনারা এইসব দেখছেন, তবুও আবার এই জানোয়ার বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দেখেন সবাই। এটা শুনে আবির রুহির কাছে একটা থাপ্পড় দিল। এটা দেখে আমি, স্যার সবাই অবাক। স্যার বলতে লাগলো, আবির, তোমার সাহস কি করে হলো রুহিকে মারার? স্যার এই ভিডিও দেখেন। স্যার তো ভিডিও দেখে অবাক। সেখানে শাহিন আর তার বন্ধুরা মিলে বলতেছে, শোন, আজ আমি তোদের ভাবি মানে রুহিকে মিথ্যা অপবাদ দেব ওই রুমে নিয়ে গিয়ে। আরে আজ প্রায় 5 মাস আমরা রিলেশনে, কিন্তু আমি সবাইকে জানাতে না বলেছি। আবির এতটুকু দেখিয়েছে। আর না, এটা দেখেই স্যার রুহির দিকে তাকালো আর বলল, এইসব কি? স্যার, সব আমাকে ফাঁসানো হচ্ছে, সে তার বন্ধুকে বাঁচাতে এইসব করছে। তাহলে এটা কি? আরেকটা অডিও রেকর্ড শুনিয়ে। এটা শুনে সবাই রুহির দিকে রাগে চোখে তাকিয়ে স্যার বলল, ছি রুহি, একটা প্রতিশোধ নিতে নিজের মূল্যবান ইজ্জত নিলামি করে দিলে। ছি, তোমার শাস্তি হলো এইবার পরীক্ষা দিতে পারবে না। তখন আমি বললাম, স্যার সামান্য বিষয় নিয়ে এত বড় শাস্তি দিয়েন না তাকে। এটা শুনে স্যার, কি বলছো আহমদ? মেয়েটা যদি আবার কিছু করে তখন দেখা যাবে, এখন আর কিছু বলবেন না। তোর মাথা ঠিক আছে? এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না, এখন চলে যাও। এই বলে স্যার সবাইকে চলে যেতে বলল। স্যারও চলে গেল। তখন আবির রুহিকে বলল, রুহি ম্যাডাম। এটা শুনে রুহি আর শাহিন দাঁড়িয়ে গেল। আপনাকে তো আরও অনেক কিছু দেখানোর আছে, সেটা হলো আপনার বিএফের আসল সরলতা। এটা শুনে শাহিন ভয় পেয়ে গেল। কি দেখান? ভিডিও আরেকটা বের করে এই নিন, দেখুন আপনার বিশ্বাসের শাহিনের চরিত্র। রুহি ভিডিও অন করে দেখলো। সেখানে শাহিন বলতে লাগলো,
আরে আমি কি তাকে ভালোবাসি নাকি? আমি তো তার দেহকে ভালোবাসি। সেটা একদিন নিয়ে তাকে ফেলে দিব। আর সে কিছু বলতে চাইলে আমি বলবো তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। এটা দেখে রুহি শাহিনকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগে, তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম। ছি, তুই আর আমার সামনে আসবি না শালা। আর আবির, তোমাকে ধন্যবাদ আমার ভুল ধারণা ভাঙানোর জন্য। আর আহমদ, সরি তোমার সাথে আমি এরকম করার জন্য। জানি আমি ক্ষমা করার যোগ্য না, তাও সরি। তোদের ছাড়বো না আমি। দেখিস আমি এই প্রতিশোধ নিব। আমি আর আবির তার কথায় কান্না দিয়ে একটা গাছের নিচে বসে আছি। ভাই, তুই যদি ঠিক সময় মতো না আসতি তাহলে যে কি হতো। আর যদি তুই টাইম মতো কল না দিতি তাহলে আমি তো গেছিলাম। এই বলে তাকে জড়িয়ে ধরলাম। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শালা, একটা দিনও বন্ধু হলাম কি করে যদি বন্ধুর বিপদে পাশে না থাকি? আচ্ছা, তুই কি করে জানলি? আর ভিডিও কি করে করলি? বলছি তোরে, যখন রোহিত দৌড়াইতেছে তখন আমার একটা কাজে ক্লাসরুমে গেলাম। তখন অন্য ডিপার্টমেন্টের ছেলের নাম শাহিন, বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে, ও তার বন্ধুরা মিলে বলাবলি করতে আসে তোকে নাকি মিথ্যা অপবাদ দিবে, সেগুলো ভিডিও করলাম। আর তখন রুহিকে দেখলাম তোকে একটা রুমে নিচ্ছে, তাই তোকে ঢোকার পর কল দিলাম আর তুই রিসিভ করে রেখে দিলি, আর আমি অডিও রেকর্ড চালু করে দিলাম। আসলে আমি তার হাবভাব ঠিক নাই দেখে রিসিভ করে রেখে দিলাম। আসলে ভুল আমার, তোকে যদি না বলতাম তাকে বন্ধু বানাতে তা হয়তো এত কিছু হতো না। আরে না, যেটা হওয়ার হয়ে গেছে। এখন চল অনুষ্ঠানে। এই বলে চলে গেলাম অনুষ্ঠান শেষ করে সাইদকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে প্রতিদিনের রুটিন মোতাবেক কাজ করতে লাগলাম। এইভাবে 6 দিন কেটে গেল। আজ প্রথম পরীক্ষা, তাই সাইদকে এতিমখানায় রেখে সবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম পরীক্ষা দিতে। যতদিন পরীক্ষা দেব ততদিন সাইদ এখানে থাকবে। আসলে তার জন্য খাবার বানানো, তাকে স্কুলে দিয়ে আসতে পারবো না, তাই এখানে রেখে গেলাম। একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষে আমি আর আবির রাস্তা দিয়ে হাঁটতেছি। আর এমন সময় যেটা দেখলাম সেটা দেখে আমি আবিরকে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে মাটিতে ফেলে দিলাম। তখন সাথে সাথে আমার ডান হাতের উপর দিকে একটা গুলি এসে লাগলো। হাতে গুলি লাগার কারণে আমি মাটিতে পড়ে গেলাম। আর তখন আবির আমার কাছে এসে বলল, কিরে, তোর কি হলো আহমদ? গলি লাগলো কি করে? আমার কিছু হয়নি, একটা গুলি লেগেছে। এখন হাসপাতালে চল। এই বলে হাসপাতালে চলে গেলাম। গিয়ে একটা কেবিনে নিয়ে গেল আমাকে। সেখানে আমার হাতের গুলি বের করে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেওয়ার পর ডাক্তার চলে গেল। তারপর আবির আসলো সেখানে আর বলল, কিরে, তুই আমাকে পেয়ে দিয়ে নিজে গুলি খেতে গেলি কেন? আর কে করেছে? দেখ, আমি দেখেছিলাম কেউ তোকে গুলি করছে, তখন গুলি করে দিয়েছিল, তাই উপায় না পেয়ে তোকে সরিয়ে দিলাম। আর গুলি আমার হাতে লাগলো, তাতে আমি কি করব বল? কে হেতে? সেটা সময় হলে জানবি। আর এখন আমাকে যেন তার কথা না বলিস প্লিজ। আচ্ছা ভাই, দেখ, তুই আমার জন্য নিজের জীবন এভাবে ঝুঁকিতে গেলি কেন? দেখ, তুই আমার জন্য যেটা করেছিস সেটার তুলনায় এটা খুব কম হবে। আর তুই আমার বন্ধু, তাই তোর জন্য এটা করতেই পারি। তাই বলে নিজের এত বড় ক্ষতি করবি? দেখ, তুই আমার ভাইয়ের মতো, আর ভাইকে কি এইভাবে মরতে দেওয়া যায়? এটা বলতে দেরি আবির আমাকে জড়িয়ে ধরতে দেরি হলো না। জানিস আমি অনেক লাকি রে, তোর মতো একটা বন্ধু পেয়ে, থুক্কু ভাই পেয়ে। তুই আমার জন্য আজ যেটা করলি, আমার মনে হয় কোনো আপন ভাই এটা করতো না। ধুর পাগল, এইভাবে কেউ কান্না করে? এখন কান্না থামা, চল এক্ষুনি বাড়ি যাব। এটা বলে যখন বাইরে হতে যাব তখনই সামনে তাকে যাকে দেখলাম, তাকে দেখে আমি তো পুরাই অবাক। এইখানে কেমনে সম্ভব? কেমনে আসলো এখানে? এটা বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করলো, কি করে হলো তোর এইসব? আরে তুমি এখানে? তুমি কি করে জানলে? আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যেটাকে। আসলে এটা হচ্ছে আমার ম্যানেজার রহমান আঙ্কেল। দেখ, তুই জানিস তোর আশেপাশে গার্ড থাকে, তাও তুই এটা কি করে ভাবলি? তোর খবর আমি জানবো না তো কে জানবে? আর ওই পোলাটারে আমার গার্ড খুঁজতেছে, পাইলে এমন ধর্মু। এখন তুই কেমন আছিস? গুলি কোথায় লেগেছে? আমি ভালো আছি, দেখতে পাচ্ছ হাতে, তা বলছো কেন? দেখতে পারছি, তাও জিগাইলাম। ওই ছেলেটাকে? আমার বন্ধু। ও, আর ওই পোলাটার আমার গার্ড খুঁজতেছে, পাইলে এমন থেরাপি দিমু, বাপের জন্মে এমন থেরাপি কেউ দেয় নাই, তেমন থেরাপি দিমু। তোমাদের আর খুঁজতে হবে না, আমি জানি সে কে। তাহলে তো ভালো। এখন বল, সে কি আগেই ধরে আনছি? সেটা তোমাকে করা লাগবে না, এটা আমাদের ঝামেলা, আমরা বুঝবো। আঙ্কেল বলল সেটা তোর ইচ্ছে, কিন্তু তোর যেন কোনো ক্ষতি না হয় সেটা চিন্তা তুমি করো না আঙ্কেল। ওইসব কথা বাদ দে, এখন চিকিৎসা বাকি আছে নাকি শেষ? না শেষ, এখন বাসায় যাচ্ছি, এখন তুমিও যাও।
না, তোকে আর একা রাখবো না, তুই আমার সাথে বাড়ি চল। আর এখন তোর পরীক্ষা শেষ, তা আর আমি কোনো অজুহাত শুনবো না। আমাদের এই কথা শুনে আবির কিছু বুঝতেছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। দেখো আঙ্কেল, আমি এখন যাব না, সময় হলে যাব। আর আমি কি এখন বাচ্চা নাকি যে একা থাকলে হারিয়ে যাব? আমি আর কিছু শুনবো না। তুই যদি আমাকে আপন মনে করিস তাহলে আজ বাসায় যাবি আমার সাথে। কি করার, চাচার সাথে যেতেই হচ্ছে। আচ্ছা যাব, এখন চলো আগে হাসপাতালে বিল পরিশোধ করে আসি। তোর দিতে হবে না, আমি আগে দিয়ে দিছি। তুমি দিতে গেলে কেন? আমার কাছে তো ছিল। চুপ, আর কোনো কথা নয়, এখন চল। আর বাবা, তুমিও চলো। এই বলে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি দেখে আবির অবাক, এত দামি গাড়ি। গাড়িতে উঠে আমাকে চুপি চুপি বলতে লাগলো, সব বলবো, এখন বাসায় চল। আর আঙ্কেল, আগে গাড়ি রাফিদের এতিমখানাতে নিয়ে যান। কেন বাবা? সাইদকে আনতে। ও, আপনারা হয়তো ভাবতেছেন আঙ্কেল সাইদের কথা শুনে প্রশ্ন কেন করলো না। আসলে আঙ্কেল সবই জানে, তাই। একটু পর এতিমখানা গিয়ে সাইদকে নিয়ে গাড়ির কাছে আসলাম। আর সাইদ আমার এই অবস্থা দেখে অনেক কথা জিজ্ঞাসা করেছে। আমি টুকটাক বললে গাড়িতে উঠে বসে পড়লাম। এরা কারা? এটা হলো তোমার আরেকটা ভাইয়া, আর এটা হলো তোমার দাদু। সত্যি ভাই, আজ থেকে আমার একটা দাদু হয়ে গেল। ইয়াহু! কিছুক্ষণের মধ্যেই আঙ্কেলের বাড়ি, মানে আমার বাড়ি চলে আসলাম। সারপ্রাইজ! এসব দেখেই। এটা কার বাড়ি ভাইয়া? আমাদের। কি, এত বড় বাড়ি আমাদের? সত্যি ভাইয়া? এটা আমাদের। এটা বলার পরে সাইদ ইয়াহু বলে চিৎকার করে এদিক ওদিক ছোটাছুটি করছে। তা দেখে আমি আঙ্কেল সবাই হেসে দিলাম। এদিকে আবির, এত বড় বাড়ি তোর? তুই না বললি আমাকে তুই এতিম, তাহলে কেমনে কি ভাই? সব বলবো, আগে রুমে চল। এ বলে রুমে আসলাম। এখন বল কেমনে কি? তারপর তাকে সব বলতে শুরু করলাম। আপনারা তো সব জানেন, তাই আর নতুন করে বললাম না। ও, তাহলে এভাবে চলিস কেন ভাই? এটারও কারণ আছে, আর সময় হলে জানবে সবাই। কি কারণ? সেটা হলো, আমি চাই না কেউ জানুক আমি কে, কারণ আমাকে চেনার সময় এখনো হয়নি, তাই সাধারণ হয়ে চলি। ও। আবির কিছুক্ষণ থেকে চলে গেল। আবির যাওয়ার পর তখন রাফির কল আসলো, তাই রিসিভ করে সাথে সাথেই, কিরে তোর কেমনে গুলি লাগছে? সেটা তুই কেমনে জানলি? সেটা বাদ দে, এখন কেমন আছিস? কিভাবে লাগলো? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো। আগে বল কে করলো, কিভাবে হলো? আরে তেমন কিছু না, এ বলে সব বলে দিলাম। আচ্ছা শোন, আমি কিছুদিন পর একেবারে ওইখানে চলে আসব। সেটা ভালো হবে, আয় চলে আয়। আরও অনেক কিছু কথা বলে ফোন কেটে খাবার খেতে গেলাম। আমার কিন্তু মাঝে মাঝে রাফির সাথে কথা হতো। প্রতিদিন আঙ্কেল আমার খেয়াল রাখতেন, আর সায়েদকে আঙ্কেল স্কুলে নিয়ে যেতেন আসতেন। আবির আমাকে মাঝে মাঝে দেখতে আসতো। আর রাফি আজ এই শহরে ফিরে আমার সাথে দেখা করতে আমার বাসায় চলে আসে। যখন আমি আর রাফি কথা বলতেছি তখন আবির আসে। আরে আবির, তুই এসেছিস, ভালোই হলো, তোর সাথে পরিচয় করে দিই। এই হলো আমার ছোটবেলার বন্ধু রাফি। আর রাফি, এটা আমার বন্ধু আবির। তোকে বলেছিলাম না তার কথা? হো, এটা সেই বন্ধু। ভাই, আজ থেকে আমরা 3 জন বন্ধু। আর তোমাকে কেবলই ধন্যবাদ দিব, তুমি আমার বন্ধুকে এত বড় অপবাদ থেকে বাঁচিয়েছো। আরে কি বলেন, এটা আমার কর্তব্য। এই, আমরা কিন্তু বন্ধু, এখানে নো তুমি নো আপনি, বুঝলে? এইভাবে আমরা 3 জন অনেক ভালো বন্ধু হয়ে গেলাম। দেখতে দেখতে কেটে গেল আরও 15 দিন। আমি সুস্থ হওয়ার পর আমি আঙ্কেলের সাথে প্রতিদিন অফিসে যেতাম, তবে কেউ জানতো না যে আমি কে। আর এইভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে আমি, সাইদ, আবির, রাফি অনেক ঘোরাঘুরি করেছি। আজ আমাদের 2 জনেরই রেজাল্ট দেবে, অনেক চিন্তা করছি, আল্লাহকে অনেক ডাকছি। কিছুক্ষণ পর রেজাল্ট দিল। তত ভালো না করলেও অতটা খারাপও করিনি। আমি 4.79 পেয়েছি, আর আবির 4.87। কিছুদিন পর একটা কলেজে ভর্তি হয়ে গেলাম আমি আর আবির। ভর্তি হয়ে গেলাম যেই কলেজে আমরা 2 জন ভর্তি হয়েছি, সেই কলেজে নাকি রাফি বদলি হয়ে এসেছে। আমি আর আবির মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন বললাম, কী রে, রাফি আসলো না যে? শালাকে ফোন দে। যখন রাফিকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নিলাম তখন হাতের ফোনটা বেজে উঠলো। তাকে দেখে রাফি ফোন দিয়েছে। দেখছিস, হারামি কল দেওয়ার জন্য মোবাইল নিছি আর হারামি ফোন দিয়েছে। আর দেরি না করে ফোন ধরে বললাম, আসসালামু আলাইকুম। রাফি কই, আড্ডা দিতে আসবি না? শালা আমাকে ধরে কোরবানি দিচ্ছে ওই ডাইনির সাথে, আর তুই বলছোস আড্ডার কথা? কি, তুই গরু নাকি যে তোকে কোরবানি দেবে? আর ডাইনিকে কোরবানি দেয় আজ প্রথম শুনলাম। হালার বলদের বাচ্চা, আমারে কানিসের সাথে বিয়া দিছে, সেটা বলছি। শালা, পিরিত করছিস, এখন বিয়ে করতে গেলে বলস কোরবানি? এটা কিন্তু ঠিক না।
তার সাথে প্রীতি করার সময় যে প্যারা দিত, এখন ভাবি বিয়ের পর কি দিবে। বুঝো ঠেলা এখন। কবে বিয়ে? 5 দিন পর। আর তুই আর আবির কাল চলে আসবি কেমন? আপনারা ভাবছেন যে কানিজের সাথে কেমনে বিয়ে? আসলে তারা যখন রিলেশন করতো তখন তারা বাড়িতে জানিয়েছিল, আর তাদের পরিবার মেনে নিয়েছে। আর এখন সময় বুঝে বিয়ে হচ্ছে। আমার বন্ধুর কোরবানি থুকু বিয়ে, আর আমি আসবো না, তা কি করে হয়? হালা মজা লও, দেখা যাবে কখন তোমার পালা আসবে। আমিও নিব তখন মনে মজা। যখন হবে তখন বলিস, বুঝলি? এখন ওই বলদকে দে ফোন। এই আমাকে বলদ বলবি না শালা, এমন জায়গায় বাঁশ দিমু তখন বুঝবা বলদ বলা। দেখা যাবে কি করছিস। শোন, এখন কাল আহমেদের সাথে চলে আসিস কেমন? আহমদ না গেলে আমি যাবো। সেখানে কি সুন্দর সুন্দর ময়দা সুন্দরী থাকবো, তাদেরকে দেখতে হইব না মাম্মা? হালা ভালো হবি না কখনো, যেখানে যাস শুধু মেয়ে। আর মেয়ে হেল্লায় এখন সিঙ্গেল রইসুদ। হালা সিঙ্গেল থাকার মজা আলাদা, যাকে ইচ্ছা তাকে ভালো লাগে। তোর মতো আর বউয়ের গোলাম হতে হয় না, বুঝলি? কি আমি বইয়ের গুনলাম? শালা যখন প্রেম করবি তখন বুঝবি ঠেলা। সেটা পরে দেখা যাবে। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে, এখন কাজ আছে। কাল মনে করে চলে আসবি কেমন? আরে কেউ আসুক না আসুক আমি আসবো, এই ধরে রাখ। বাই। এদিকে তাদের কথা শুনে আমি মিটে মিটে হাসতেছি। আমি আর আবির আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সাইদকে স্কুল থেকে নিয়ে এসে তাকে ফ্রেশ করে জোহরের নামাজ পড়ে খাবার খেতে বসলাম। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল রাফির বিয়ে 5 দিন পর, রাফি বলেছে কাল যাওয়ার জন্য। আমি ভাবতেছি সাইদকে নিয়ে কাল যাব। আচ্ছা তাহলে যাও, কোনো সমস্যা হলে বলিও কেমন? আর অনেক কথা বলে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। সেখানে সাইদের সাথে গল্প করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেল। তাই নামাজ পড়ে বাসায় এসে কিছু অফিসের কাজ করে আমি আর সাইদ রাফির বিয়ের জন্য শপিং করতে গেলাম। আমার আর সাইদের শপিং করা শেষে রাফির বিয়ের জন্য একটা হার নিতে দোকানে গেলাম। তখন হার কিনে দোকান থেকে বের হব, দোকানের এক কোণে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। তখন আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি ঋতু। তখন সাইদ বলল, দেখ ভাইয়া, ওই দিনের আপুটা এখানে কেন কান্না করছে? দোকানদারের সাথে কি বলছে শুনুন। প্লিজ ভাই আমাকে বিশ্বাস করেন, আমি চুরি করিনি, আমি চোর নই, কেউ আমাকে ফাঁসাচ্ছে। দেখুন আপনি এখান দিয়ে গিয়েছিলেন আর এখন দেখি এই হারটা নেই। এখন নয়তো আপনি দিন, না হয় হার দিন। তখন আমি সেখানে গিয়ে, ভাই এখানে কি হচ্ছে? ভাইয়া আমি বলছি আমি চুরি করিনি, তারা তা বিশ্বাস করছে না। দেখ না ভাই, আমি কেন চুরি করতে যাব? এখানে আমি তোমাকে দেখে এসেছি। ভাই এতক্ষণ এইখানে হারটা ছিল, তবে এইখানে আসার পরে আর নাই, তাই বলছি হার দিবে না হয় টাকা। এখন আপনি বলুন। দেখেন আপনাদের ভুল হচ্ছে, এই মেয়ে চুরি করতে পারে না, তাও আপনাদের টাকাটা চাইতো। এ নিন কার্ড, যত টাকা লাগে নিন। এ বলে কার্ড দিলাম আর বাইরে চলে আসলাম। আর আমার পিছু পিছু ঋতু আসলো। ভাইয়া দাঁড়াও, কথা আছে। তাড়াতাড়ি বলেন। তারপর ঋতু যা বললো তা শুনে আমার যেন পুরো মাথা গরম হয়ে গেল। ভাইয়া তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা পাইনি। জানো ভাইয়া, তোমার সাথে যে অনেক করেছি সেটার ফল এখন আমি পাচ্ছি। জানো ভাইয়া, সেদিন সজীবের সাথে থাকা অবস্থায় তুমি বলেছিলে ওইসব বিয়ের আগে করা ভালো না, আর আমি তোমাকে কত অপমান করলাম, আর এখন সেই অপমানিত আমি হচ্ছি। জানো ভাইয়া, সজীব আমাকে অস্বীকার করেছে, সেটা নয় মানলাম। ভাইয়া জানো, সে আমার কিছু খারাপ ছবি নিয়ে আর আমাকে বলে নাকি 50 লাখ টাকা না পাঠালে আমার ছবি নিয়ে ভাইরাল করে দিবে। তার উপায় না পেয়ে কোনো মতে আমি তাকে টাকা দিলাম। তার কিছুদিন পরে বাবা দেশে ফিরেছে, তার নাকি চাকরি চলে গেছে। আর এসে বাবা আমার সম্পর্কে সব জানলে মানসিকভাবে ভেঙে পড়ে। 2 দিন আগে সজীব কল দিয়ে বলে 70 লাখ টাকা লাগবে। আমি বাবাকে বলে পর বাবা কোনো মতে বাড়ি বন্ধক জমি বিক্রি করে টাকা ম্যানেজ করে পাঠালো। কিন্তু বাবা এসব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে। এখন বাবা হাসপাতালে, আর তোমাকে দেখতে চাচ্ছে। ভাইয়া প্লিজ আমার সাথে চলো ভাইয়া। ঋতুকে থামিয়ে আমি তাকে বললাম, আমি যাব। এখন সজীবের উপর অনেক রাগ হচ্ছে, আর ঋতুর কথা শুনে অনেক খারাপ লাগছে। এই সজীবকে আমি ছাড়বো না। ঋতু আমার কথা শুনে অনেক খুশি হলো আর বলল, তাহলে তাড়াতাড়ি চলো। তার আগে সাইদকে বাসায় রেখে আসি। এই বলে আমি ঋতু সাইদ গাড়িতে উঠে বসি এবং সাইদকে রেখে ঋতুর সাথে হাসপাতালের দিকে যেতে লাগলাম। তখন ঋতু বলল, ভাইয়া এত বড় বাড়ি কার? আমার।
কেমনি আমাকে বলো। তাহলে শোনেন। তারপর তাকেও সব বললাম। আমার কথা শুনে ঋতু অবাক হয়ে তাকিয়ে আছে। তাকে বলতে বলতে হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে খালার রুমে গেলাম। যাওয়ার পর খালা আমাকে দেখে কান্না করে দিল। বাবা আহমদ, এসেছিস? এখন আমি শান্তিতে মরতে পারবো। আরে খালু, এসব কি বলছো? তোমার কিছু হবে না, আমি আছি তো। বাবা, আমাকে মাফ করে দে। আমার মেয়ে যেটা করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আরে নিজের ছেলের কাছে কিভাবে ক্ষমা চায়? আমি কিছু মনে রাখিনি খালু। আমি ঋতুকে ক্ষমা করে দিয়েছি। আমি যখন খালুর সাথে কথা বলছি তখন কোত্থেকে যেন খালা এসেই, বাবা আমাকে মাফ করে দে, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি তোকে বিশ্বাস করতে পারিনি, বাবা মাফ করে দে আমায়। আরে নিজের ছেলের কাছে কিভাবে ক্ষমা চায়? আমি কিছু মনে করিনি। এখন এসব বাদ দাও। খালুর অপারেশন করবে, চলো বাইরে। এটা শুনে সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়েছেন কেন? তোর খালুর অপারেশন হবে না, কারণ অতগুলো টাকা আমাদের নাই এখন। কে বলছে অপারেশন হবে না? আমি সব টাকা দিয়েছি, এখনই অপারেশন হবে। কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? তা তোমার মেয়ের কাছ থেকে জেনে নিও। এটা বলে শেষ করতেই দেখি ডাক্তার খালুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। এদিকে খালা ঋতুর কাছ থেকে সব শুনে নিল। 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। তাই আমরা সবাই দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডক্টর, আমার খালু ঠিক আছে তো? দেখেন। এটা শোনার সাথে সাথে ঋতু আর খালা কান্না করে দিল। আরে আমার পুরো কথা শুনবেন তো? এটা বলার পর দুজনে কান্না থামালো। দেখেন, রোগী এখন সুস্থ, অপারেশন সফল হয়েছে। আলহামদুলিল্লাহ ডাক্তার। এখন কি আমরা খালুর সাথে দেখা করতে পারি? না, তবে 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে, তারপর কথা বলতে পারবেন। তখন মনে পড়লো খালা ঋতু এখনো কিছু খায়নি, তাই তাদের জন্য খাবার আনতে গেলাম। খালা, আমি নিচে যাচ্ছি, এটা বলে চলে আসলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে তাদের সামনে এসে বললাম, খেয়ে নাও খালা। তোকে কে আনতে বলেছে এগুলো? আর আমি খাবো না। আমাকে কেউ বলেনি। আমাকে যদি ছেলে মনে করতে তাহলে খেতে, কিন্তু ছেলে তো মনে করো না, তাই তোমরা খাচ্ছ না। দেখ হারামজাদা, আমাকে ইমোশনাল করে দিল। এই বলে দুইজন খাবার নিয়ে নিল। তুই খেয়েছিস? আমি খেয়েছি, এখন তোমরা খাও। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসার পর একটা নার্স এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে। তাই দেরি না করে কেবিনে গেলাম। খালুর সাথে কিছু কথা বলে, ডক্টরের সাথে কথা বলে জানতে পারলাম 6 দিন পর রিলিজ দেবে। তাই আবারও খালুর কাছে গিয়ে বললাম, খালু, তোমাকে আরও 6 দিন পর রিলিজ দেবে, তুমি পুরো সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে কি করবো বাবা? জীবন তো পুরো নরক করে রাখছে ওই সজীবের বাচ্চা। তোমরা চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর তার অবস্থা আমি করতেছি। এখন তাই করব আর কি। আচ্ছা খালু, তাহলে আমি বাসায় যাই কেমন? যা, তোকে আমাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, এখন বাড়ি যা। আরে কি বলছো? নিজের ছেলে হলে এগুলো বলতে পারতে। আর তোমরাই তো আমাকে নিজের ছেলে ভাবো না, তাই তো বলছো। আচ্ছা বাবা, আর বলুম না, সরি। হয়েছে, আর অভিনয় করতে হবে না, এখন আমি আসি। সাবধানে যাবি। হ্যাঁ বলে সেখান থেকে চলে আসলাম গাড়ির কাছে। আর আসার সময় সজীবের অ্যাকাউন্ট নাম্বার আর ফোন নাম্বার নিলাম। গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলাম। আর একজনকে কল দিয়ে বললাম, শোন, এই অ্যাকাউন্টে যত টাকা আছে তা আমার চাই। আর এই নম্বর যে ফোনে আছে তার ফোন হ্যাক করে সকল ডিটেলস আমার চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যেই। আরে ভাই, হয়ে যাবে। ফোন কেটে দিলাম। আর শান্তির নিঃশ্বাস পেলাম। আর কিছুক্ষণ পর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুরে ফ্রেশ হয়ে গেলাম হাসপাতালে। সেখানে খালুর সাথে দেখা করে আবার বাসায় এসে সায়েদকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেলাম রাফির বাসায়। রাফির বাসায় এসে কলিং বেল দিতেই রাফি দরজা খুলে দিল। কি রে হারামি, এত দেরি লাগে? ওই হারামি আসছে আরো কত লাগে? একটা কাজ ছিল, তাই আসতে দেরি। ও, তা সাইদ আসতে কোনো সমস্যা হয়নি তো? শালা এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? ও সরি ভাই, আয় ভিতরে। আমি ভিতরে গিয়ে দেখি আবির খাচ্ছে। কি রে শালা, আমাকে রেখে খাচ্ছিস? চাইছিলাম তুই আসার আগে সব খেয়ে নিমু, কিন্তু তার হইল গই। এখন খাবার মুখে দিতে যাব এমন সময় তুই হাজির। শালা, একটু পরে আইলে কি হতো? আচ্ছা, আমি আসছে বলে তুই খাবার খেতে পারতেছিস না? দাঁড়া দেখাচ্ছি। এই বলেই যখন তার প্লেট নিব তখন আঙ্কেল হাজির। আরে আহমদ বাবা, এখন এলে? আসসালামু আলাইকুম। এই তো আঙ্কেল, এইমাত্র। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আরে আহমেদ বাবা, কখন আসলে? বসো, আমি নাস্তা আনছি। এই তো এখনই। বাবা,
এই ছেলে তোমার ভাই মনে হয়। কিছুক্ষণ পর আন্টি নাস্তা আনলো। নাস্তা খেয়ে আমি, আবির, সাইদ রাফি রুমে গেলাম। গিয়ে দেখি শালা বইলোকে পীড়িত করে, আর আমাদের দেখে কেটে দিল। কিরে, ফোন কাটলি কেন? শালা তোরা যে চিনিস না, জানি কোনো বাস দিছিস, তাই কেটে দিলাম। আরও কিছুক্ষণ গল্প করে নিলাম। রাফি গেল ওয়াশরুমে। তখন আমি আবিরকে বললাম, শোন, রাফির আর কোনো ভাই নেই, তাই সব কাজ আমাদেরকেই করতে হবে, চল করি। এই বলে নিচে এসে কাজ করতে লাগলাম। তখনই, আরে বাবারা, তোমরা কেন কাজ করছো? দেখেন আঙ্কেল, রাফির আর কোনো ভাই নেই, আর তেমন কেউই নেই, তাই আমরা ভাই হিসেবে করে দিচ্ছি, আপনি না করতে পারবেন না। কোনো কিন্তু না। এই বলে আঙ্কেলকে পাঠিয়ে দিলাম। ওইদিকে আমাদের না দেখতে পেয়ে রাফি খুঁজতে লাগলো, আর নিচে এসে বলল, কিরে, তোদের আমি কাজ করতে বলেছি, এখন ছাড় এগুলো। তোদের এখানে কাজ করার জন্য আনছি নাকি? দেখ, কাজ করার জন্য আনিস নাই সেটা আমরা জানি, তবে আমাদের বন্ধুর বিয়ে বলে কথা, নিজের হাতে না সাজাইলে কেমন দেখায় না? তোদের সাজানো লাগবে না, তোরা চল। এই বেটা, তুই কি ভাবি লেগে কথা ক, শালা আমাদের কাজ আমাদের করতে দে, না হলে এখান থেকে জামুগা। এই না ভাই, তোরা যা করার কর, আমি কিছু কমু না। এভাবে হাসি মজা আর বিয়ে বাড়ি সাজানোর কাজ শেষ করে 4 দিন কেটে গেল। এই 4 দিন আমি সকালে গিয়ে খালুকে দেখে আসছি, তাদের সব খরচ আমি দিচ্ছি। আজ রাফির বিয়ে, তাই রাফিকে সাজিয়ে আমি, আবির, সাইদ তৈরি হয়ে রাফির সাথে গেলাম বরপক্ষ হয়ে মেয়েদের বাড়িতে। সকল ফর্মালিটি পূরণ করে রাফিকে স্টেজে বসে দিয়ে আমি আর আবির বললাম, তুই এখানে বস, আমরা একটু ঘোরাঘুরি করি। এই বলে চলে আসলাম সাইদ আর আবিরকে নিয়ে। আমরা 3 জন হাঁটছি, আর শালার আবিরের কাজ হলো মেয়ে দেখা। আরে শালায়, এখানে ভণ্ডগিরি করতেছিস কেন? আমি কি করলাম? তুই মেয়ে দেখা বাদ দিবি? ওই শালা, আমি এখানে মেয়ে দেখতেছি, তোর ভাবি। এটা বলে সে হা হয়ে তাকিয়ে রইল একদিকে। কিরে, কিছু না বলে ওদিকে হা হয়ে তাকিয়েছিস কেন? তোর ভাবি পেয়ে গিয়েছি, তুই থাক, আমি গেলাম তোর ভাবিকে বিয়ে থক্কু পটাতে। যা বাবা, মেয়ে পেয়ে বন্ধু বলে গেল। এটা বলে এইদিক ওইদিক তাকালাম, আবিরকে খুঁজতে লাগলাম। হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম, তাই সরি বলতে যাব, তখনই সামনে যাকে দেখলাম, তাকে এখানে যে দেখতে পাবো আমি স্বপ্নে ভাবিনি। মেয়েটার কেউই না, তানহা। তাই আমি ভয়ে ভয়ে বললাম, সরি। কিসের সরি? আপনার মতো ছেলে মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায় সেটা? আর বলতে না দিই, থামুন, দেখেন এটা বিয়ে বাড়ি, আর আমি দেখিনি, তাই সরি। আর আপনার যদি এত অপমান করার ইচ্ছা থাকে তাহলে অন্য জায়গায় করবেন। এই বলে চলে আসলাম। এখানে অপমান হলে রাফির মান সম্মান যাবে, তাই সেখান থেকে চলে আসলাম। এসে আবিরকে খুঁজতে লাগলাম। এদিকে তানহা আমাকে এখানে দেখে পুরো তার মাথা গরম, আর ভাবে এই চিটার এখানে কি করে। তাড়াতাড়ি কাজিনের সাথে কথা বলতে হবে, তাই তানহা দেরি না করে তার কাজিনের রুমে গেল। কিরে, তোর আসার সময় হলো এখন? একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে রে, সরি, মাফ করে দে। আচ্ছা, যা, মাফ করে দিলাম। কিরে, তোরা তো অতিরিক্ত লাগছে কেন? আর বলিস না, ওই চিটারের সাথে আজ দেখা হলো, তাও আবার এখানে। কে? কার কথা বলছিস? সমি আহমেদের কথা বলছি। ও এখানে কেন? ও, তুই আহমেদের কথা বলছিস? ও তো রাফির বন্ধু, তাই তার সাথে আছে। কি, তোর স্বামী ওই চিটারকে চেনে, তাও এখানে আনলো কেন? দেখ, আহমেদ কিন্তু চিটার না, তুই তাকে ভুল বুঝছিস। আমি তোকে কতবার বলবো? দেখ, মাথা গরম করাবি না, আর তার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি যা দেখেছি তা সত্যি, আর তাও নিজের চোখে। ছি, সে নাকি আবার তার খালাতো বোনকেও ধর্ষণ করতে চেয়েছিল। এইরকম ছেলেকে তুই নিরাপদ বলছিস? তার ব্যাপারে আর কোনো কথা শুনতেই চাই না আমি। দেখ, আমি বলতে চেয়েছি কিন্তু তুই শুনিস নি, তবে তুই একদিন পস্তাবি, বলে দিলাম। সেটা তখন দেখা যাবে, এখন ওইসব বাদ দে। এই বলেই আমরা গল্প করতে লাগলাম। ভাইয়া, আপুটা কে? জানি না। তবে তোমার সাথে খুব মানাবে। কি বললি? খুব পেকে গেছিস তাই না? এমন মার মারবো, এই কথা যেন আর না শুনি, কেমন? আচ্ছা, দেখ তো তোর আবির ভাইয়া কোথায়। তারপর তাকে খুঁজতে লাগলাম। একটু পর দেখি আবির মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, কিরে মজনু, এখানে কি করিস? দেখিস না তোর ভাবিকে দেখে। শালা, তখন তো কইলি বাঘের মতো করে তোর ভাবিকে পটাতে যাচ্ছি, আর এখন থেকে বিড়ালের মতো চুরি করে দেখতেছিস। লজ্জা করে না? কি করবো বল, তার সামনে যেতে ভয় লাগছে, যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে। শালা, এরকম ভয় পেলে আর মেয়ে পটানো লাগবে না, সারা জীবন সিঙ্গেল থাক, আর ওকে অন্য কেউ নিয়ে চলে যাক। না রে মামা, আমার এটারে ভালো লাগছে।
যে করে হোক কথা বলিয়ে দে মামা। তাহলে আমার সাথে চল মামা। আসসালামু আলাইকুম ভাবি। টুকু আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার সাথে কিছু কথা বলতে পারি আপু? কোনো সমস্যা হবে না তো? আরে কি যে বলেন না, সমস্যা কেন হবে, বলতে পারেন, সমস্যা নেই। আমি মেয়েটার সাথে কথা বলতেছি, দূর থেকে এটা তানহা দেখতেছে আর বলতেছে, শালা লুচ্চা আমাকে ধোকা দিয়ে আবার আমাকে ভুলে গেল, এখন অন্য মেয়েদের সাথে প্রেম করে। আর এদিকে আমি তাকে এখনো বলতে পারিনি। যখনই আমাদের দিকে আসবে তখন তাকে কানিজের আম্মু ডেকে নিয়ে গেল। এদিকে কথা পরে হবে। আপনার নামই তো জানা হলো না, আপনার নামটা বলেন। আমার নাম আহমেদ। আপনার নামটাও সুন্দর। আচ্ছা কি বলবে বলেন। আসলে আমি বলবো না, আমার বন্ধু বলবে। তা আপনার বন্ধু কোথায়? সে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে পাঠিয়ে দেব। দেন। আবিরের কাছে গিয়ে তোর সাথে কথা বলবে। দেখ তোর জন্য মেয়েটার সাথে কথা বলতে হলো, যদি বলতে না পারিস তবে হারাবি। না রে ভাই, আমি হারাতে চাই না, যেভাবে হোক বলে দিবি। এই বলে আবির চলে গেল। এদিকে আমি আর সাইদ ঘুরতে লাগলাম। ওইদিকে কানিজের মা তানহাকে নিয়ে কানিজের কাছে রেখে চলে আসলো। আর যদি তোর মা আমাকে না ডাকতো তাহলে তোর খবর কেড়ে ছাড়তাম। কার খবর করে ছেড়ে দিতে? আরে ওই লুচ্চাটা বিয়ে বাড়িতে এসে লুচ্চামি শুরু করে দিল। কি করেছে? শালা লুচ্চা আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছে। তুই তাকে ভালোবাসিস না, তাহলে এরকম করছিস কেন? তাই তো আমি এই রকম করছি, কেন আর করব না। তারপর তাদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি আবির গালে হাত দিয়ে আমার সামনে আসলো। কিরে গালে হাত কেন? হাত ছড়া। এই বলে টান দিয়ে গাল থেকে হাত নামিয়ে নিলাম। তখন দিকে থাপ্পড়ের দাগ। তখন আমার সামনে মিলে আসলো। তাকে দেখে আমার রাগ উঠলো আর তাকে বললাম, আপনি আমার বন্ধুকে মারলেন কেন? কোন অধিকারে? কারণ মেরেছি, সে আমাকে প্রপোজ করেছে। আর তা আপনি প্রপোজ গ্রহণ করবেন না, তা মুখে বলে দিলেই হতো, থাপ্পড় কেন দিলেন? এই আপনি বেশ বোঝেন, আগে আমার কথা শোনেন। তাকে মেরেছি, সে আমার বিএফ। মানে তাহলে মারলেন কেন? মারছি, সে এতদিন ধরে আমাকে পছন্দ করে তাও বলতে পারেনি, আর আজ বলছে, তাও নিজে থেকে কথা বলে না। কি? আমি তো জানতাম আজকে আপনাকে পছন্দ করেছে। আর আপনি কানিজের কি হন? আমি মামাতো বোন লাগি না, সে আমাকে কলেজ থেকে পছন্দ করে, আর আমরা কি একই কলেজে পড়তাম। আর আপনি তো আবির রুহির সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলা তো দূরে থাক, তাকানো না। আবির তুই এটা করতে পারলি? আমাকে এই কথা লুকিয়ে রাখলি? বাহ, এটা তোর বন্ধুত্ব। এ বলে রাগ করে চলে আসলাম। আমার পিছন থেকে ডাকতে লাগলো, কিন্তু আমি শোনাও না শোনার ভান করে আসতেছিলাম। তখন আবির দৌড়ে আমার সামনে এসে বলতে লাগলো, দেখ আমি তোকে বলতে চাই, কারণ আমি তাকে পছন্দ করতাম কিন্তু পাওয়ার আশা করতাম না। কারণ আমি যদি তাকে বলতাম তার সাথে রিলেশনে যেতাম, আর যদি তোর মতো আমার সাথে এমন হয় তাই বললাম না। আর তাই দেখোস নাই আমি তাকে এইখানেও লুকিয়ে দেখছিলাম। আর যখন তুই আমাকে ওই কথাগুলো বললি তখন মনের মাঝে কেমন করলো যেন, তাই তোর মাধ্যমে তার সাথে কথা বলছি। আমি তোকে সব বলতো, কিন্তু তার আগে সব জেনে গিয়েছিস। সরি রে। ধুর, বন্ধুর মাঝে নো সরি নো ধন্যবাদ। আর এটা তখন বললে ভালোই হতো। আচ্ছা চল, এখন কাজে এসছে, বিয়ে পড়াবে। এইভাবে বিয়ের সব নিয়মকানুন শেষ হয়ে বিয়েটা হয়ে গেল। ভাইরে, বউরে আনার সময় এমনভাবে কান্না করলো, আমি তো দেখে পুরাই কেঁদে দিছি। ভাই, এরা কেমনে এমন কান্না করে? আমি তো কান্না দেখে কেঁদে দিয়েছি। কিছুক্ষণ পর রাফিদের বাড়িতে চলে আসলাম। আরেকটা কথা, আমাদের সাথে তানহা এসছে, তাতে আমার কি? আমি ছাদে গিয়ে একটা কোণে মনে মনে ভাবতে লাগলাম, মেয়েরা তো কান্না কেমনে করে? হয়তো নিজের প্রিয়জনকে ছেড়ে যেতে মন যাচ্ছে না, তাই কান্না করছে। আজ থেকে তার নিজের আপনরাই পর হয়ে গেল, আর পরের বাড়ি নিজের। কে আজবে দুনিয়া। এগুলো ভাবতেছি, তখন মনে হলো পিছনে কেউ আছে। তাই আমি পিছনে তাকালাম, তাকে দেখি তানহা। তাই আমি আর তার দিকে না তাকিয়ে নিচে চলে আসতে যাব। কি রে লুচ্চা, আমারে ভুলে গেলি? এমন ভাব দেখাচ্ছে শানু তুই আমাকে চিনিস না। হয়তো চিনি না, আর চিনতেও চাই না। দরকার নেই চেনার। যে ভুলটা ঠিকটা চিনতে পারে না তাকে চিনে কি করব? এই বলে নিচে চলে আসলাম। শালা লুচ্চা নিজে দোষ করে আবার আমাকে কথা শোনাই, কিন্তু ও কিসের কথা, ভুলের কথা বললো? নিচে যে রাফিককে বিদায় দিয়ে সাইদকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল খালুকে আনতে হবে।
সকালবেলা নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে গেলাম। গিয়ে খালুকে বললাম, খালু কেমন আছো এখন? ভালো বাবা। তা আজ তোমাকে রিলিজ দেবে, তুমি খুশি না? না রে বাবা, এখন কোথায় যাব? এই কদিন তো এখানেই ছিলাম, এখন কোথায় যাব? এবার খালা এসে বলল, বাসায় কেমন যাব? বাসা তো নাই আমাদের। কেন তোমাদের বাসা নেই? কিন্তু আমার বাসা তো আছে, সেখানে যাবে। নিজের মা বাবাকে রাখতে কিসের সমস্যা? হ্যাঁ, তোকে আমরা কত কষ্ট দিয়েছি, ছি, আর তুই আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছিস। দেখো আমি সব ভুলে গেছি, এখন চলো আমার বাসায়। আমি কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে খালা আর খালু সবাইকে নিয়ে আমার বাড়ি আসলাম। তখন সাইদ এসে বলতে লাগলো, ভাই এরা কারা? এটা তো সেদিনের আপুটা। আমি কিছু বলতে যাব তার আগেই খালু এসে বলল, আজ থেকে আমরা তোমার আব্বু আম্মু, আর এটা হলো তোমার আপু। এটা শুনে তো সাইদ অনেক খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। এমন সময় উপর থেকে আঙ্কেল নামলো। আপনি এখানে? তখন আমি সব খুলে বললাম, আর সবাইকে বাড়িতে আনবো এটা আঙ্কেলকে কাল বলেছি। আরও কথা বলে খালা খালু ঋতুকে তাদের রুম দেখে আমি নিজের রুমে চলে আসলাম। এইভাবে আজকের দিনটা কেটে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কাল থেকে কলেজে যাব। সকালে নামাজ পড়ে আবারও ঘুম দিলাম। ভাইয়া ওঠ, আজ না তোমার কলেজের প্রথম দিন? ও উঠবো, আর একটু ঘুমাই। সকাল 8:30 বাজে আর তুমি এখনো ঘুমাবে? ঘুমাও, আজ কলেজে যাওয়া লাগবে না। তার মুখে এমন কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে গেলাম। কি এত বেলা হয়ে গেল, আর তুই আমাকে এখন ডাকিস? আমি তোমাকে এখন না, অনেক আগে থেকেই ডাকি, তুমি শুনতেছো না আর বলো আর একটু ঘুমাই, এটা বলতেছো। আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হ, আমি রেডি হচ্ছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই আমার জন্য বসে আছে, তাই দেরি না করে খেতে লাগলাম। খাওয়া শেষ করে সাইদকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা কথা বলি, আপনারা ভাবছেন ইন্টার পরীক্ষা দিলাম আবার কেমনে কলেজে পড়বো? আসলে আমরা যে কলেজে পড়তেছি সেখানে অনার্স করা যায়, তাই কলেজ বলছি। আর বাংলাদেশের এমন অনেক কলেজ আছে। সাইদকে তার স্কুলে আর আমি আমার কলেজে গেলাম। আমি একটা জায়গায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আবির আসলো। কিরে মামা, কি খবর? আলহামদুলিল্লাহ। তোর? আলহামদুলিল্লাহ। তোর পিরিত কেমন চলতেছে? ভালোই। তো তুই একটা করেনে প্রেম? আরে না, এখন ভালো আছি। আচ্ছা আমাকে ট্রিট দিবি চল। কিসের ট্রিট? আমি কোনো ট্রিট দিতে পারব না। তাহলে আমি মিলিকে বলবো যে তুই মেয়েদের পিছনে ঘুরিস। হা হা, তুই মিলিকে কোথায় পাবি? কাল মিলি কিন্তু তোর আগে আমার সাথে কথা বলেছে, সেটা মনে আছে? তো তখন তার কাছ থেকে নাম্বার নিছি। এখন বল, খাওয়াবি নাকি কল দিমু? ডাহা মিশা কথা, আমি কোনো নাম্বারই নিয়ে নেই। এই না রে আমার ভাই, না, তোকে সব খাওয়ামো, তাও তুই বলিস না প্রেম শুরু হওয়ার আগেই খতম হবে। যামো, আর একটু বসি। তখন টুকটাক কথা বলার সময় আমার চোখ গেল কলেজের গেটে। আমি রাবি যেটা দেখলাম সেটা দেখে আমাদের মাথা পুরো হ্যাং হয়ে গেল। আপনারা যেটা ভাবছেন একদম সঠিক। তারা আর কেউই না, একজন হলো তানহা, আরেকজন মিলি। তারা দুজন আলাদা আসলেও কিন্তু একজনের পেছনে আরেকজন ছিল। তখন মামা, আমি যেটা দেখতেছি তুমি কি সেটাই দেখছো? হ্যাঁ মামা। মামা, অমিত শেষ রিলেশনের প্রথম দিন যে পেয়ারাতি, সে এখন কলেজে পুরো স্বাধীনতা নিয়ে নিবে মনে হচ্ছে। একদম ভালো হয়েছে, শালা আর রিলেশন বুঝতে পারবে কত দানে কত চাল। তখন দেখি মিলি এদিকে আসতেছে। মামা আমাদের দিকে তো আসতেছে। শালা আমিও দেখতেছি, তুই বলা লাগবো না। এটা বলতে বলতে মিলি আমাদের সামনে এসে বলতে লাগলো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তোমরা এখানে ভর্তি হয়েছ? এখানে ভর্তি হয়েছি। যাক, ভালো হয়েছে। ভালো না ছাই বিড়বিড় করে? এ কি বলতেছ বিড়বিড় করে? কই কিছু না, বলতেছি ভালো হয়েছে, আমরা প্রেম করতে সুবিধা হবে। তা ঠিক, আবার চোখে চোখে রাখা যাবে মানে? ও তুমি বুঝবে না। আবিরের কানে কানে বললাম, আরে আবির কথা বলবি নাকি? কিছু মনে আছে? কি মনে আছে? এখন বলবো নাকি? না ভাই বলিস না, চল খাওয়াচ্ছি। তোমরা কানে কানে কি এত কথা বলতেছ? আরে ভাবি কিছু না, আবির বলতেছে রিলেশন উপলক্ষে ট্রিট দেবে, সেটাই বলতেছি। ভাবি বলাতে মিলি একটু লাজুক হয়ে বলল, ও তাই, এটা কি কানে কানে বলার কথা নাকি? আরে ভাবি বুঝো না, শরম করতেছে আর কি। আরে কিসের শরম, চলো খাওয়া দাওয়া খেতে দেরি করতে নেই, দেরি হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে। চলো চলো। এই বলে ক্যান্টিনে গিয়ে বসলাম। তবে খুশিতে খেয়াল করলাম না যে তানহাদের টেবিলের পাশে টেবিলে আমরা বসেছি। আমি খাবার অর্ডার দিয়ে যখন বসলাম তখন
আমাকে খোঁজা মেরে তানহা তাদের বান্ধবীকে বলতেছে, কি রে আখি, এই কলেজ ক্যান্টিনে লুচ্চা ছোট লোকদেরকে আসতে দেয়? কেন আসতে দেয় বুঝতে পারলাম না। তাও আবার মেয়ে নিয়ে যেখানে সেখানে নষ্টামি করে, এতে লজ্জা করে না একটু? হয়তো লজ্জা করে না। এগুলো শুনে আমি বুঝতে পারলাম কে বলছে, তাই এদিক ওদিক তাকাতে দেখি তানহা আমাদের পাশের টেবিলে বসে কথা বলতেছে। তাদের কথায় আমি কোনো জবাব দিতেছি না। হঠাৎই, আরে তানহা আপু, যে তুমি এখানে পড়ো নাকি? তুমিও এখানে নাকি? আসুন পরিচয় করিয়ে দেই। মনে মনে কি আর পরিচয় করিয়ে দিবি তুই? অমিত, সব জানি। এটা হলো আবির, আমার বিএফ। যদি এটা তোমার বিএফ হয় তাহলে এটা কে? এটা হলো আহম্মদ, আবিরের ফ্রেন্ড। ও, তাহলে আসেন আমাদের সাথে নাস্তা করেন। না, আমি নাস্তা করেছি। তাছাড়া আমি যারটার সাথে বসে খাই না। এই কথা কাকে উদ্দেশ্য করে বলছে সেটা আমি ভালো করেই জানি। তখন আবির বলল, ও তা আর ওর সাথে মিশবে না? দেখ কেমন কথা বলল কে। শ্যাদ এইরকম না, তবে আজ কি হলো বুঝতে পারলাম না। এসব বলতে বলতে খাবার আসলো। তার কথা না বাড়িয়ে খাবার খেতে লাগলাম। খেয়ে বেল দিয়ে ক্লাসে আসলাম আর ক্লাস করতে লাগলাম। ওইদিকে তানহা ক্লাসে গিয়ে আমাকে খুঁজতে লাগলো। তখনই, কি রে, কি খুঁজতেছিস? না, কিছু না। বল আমাকে, কি খুঁজতেছিস? আরে ওই ছেলেটাকে মিলি যাকে পরিচয় করিয়ে দিল। কোন ছেলেটা? সেখানে তো দুটা ছিল, তাছাড়া তারা আমাদের জুনিয়র। কি জুনিয়র? কি করে সম্ভব? হয়তো মেয়েদের পেছনে ঘুরে আর লুচ্চামি করতে করতে ফেল মারছে। তুই কি বলতেছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তখনও ক্যান্টিনে বললি তুই যেমন যেমন বলবি আমি যেন তাল মিলাই। এসব কি? আমি তো কিছুই বুঝি না। তোর বুঝতে হবে না, এখন ক্লাস কর, স্যার আসছে। এই বলেই ক্লাস করতে লাগলাম, কিন্তু আমার মাথায় কিছুই কাজ করছে না। কি করে কি সম্ভব? আবারও বললাম, সম্ভব হতেই পারে। এসব লুচ্চা ক্যারেক্টারলেস ছেলেদের জন্য সবই সম্ভব। এক এক করে সব ক্লাস শেষ করে মিলিকে বিদায় দিলাম। আপনাদের একটা কথা বলি, মিলি আমার সাথে বন্ধুত্ব করেছে। যখন কলেজ গেট দিয়ে বাহির হবো তখন শুধু তানহার শরীরের সাথে আমার একটু লেগেছে। জানিনি তো, ছুটি দিলে গেট একটু ভিড় থাকে। সে আর দেরি না করেই আমার গালে ঠাস করে থাপ্পড় দিল। ছোট লোক, মেয়ে দেখলে শুধু গায়ে পড়তে মন চায় না? দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে আর বলতে না দিই। চুপ ছোট লোক, তোর মতো ছেলেদের আমি চিনি। মেয়েদের শরীর টাচ করবি আর বলবি আপনার ভুল হচ্ছে। তার ব্যবহারে কলেজের সকল ছাত্রছাত্রী ও বাইরের কিছু পাবলিক আছে, তারা দাঁড়িয়ে দেখছে। আর বাঙালিরা বুঝেনি তো, কিছু না জেনে উল্টাপাল্টা কমেন্ট করবেই। তারা আমাকে নানা কথা বলতে লাগলো। এরকম ছেলেকে মারা উচিত, জেলে দেওয়া উচিত, আরও হ্যান বলতে লাগলো। এদিকে আবির চলে গেছিল, না হলে তানহার খবর ছিল। দেখেন, ইচ্ছে করে আপনার শরীর আমার শরীর লাগেনি। এখানে অনেক ভিড়, তাই অ্যাক্সিডেন্টলি লেগেছে। এখানে আমার কোনো দোষ নেই। এটা বলার সাথে সাথে আমাকে আবারও থাপ্পড় দিয়ে বলতে লাগলো, অ্যাক্সিডেন্টলি? শালা ক্যারেক্টারলেস। তোকে আমি ভালো করে চিনি, ভালো করে তোকে বুঝি। তোর মন মানসিকতা কতটা নিচু এবং তুই কত বড় লুচ্চা। এই, তোর কয়টা লাগে যেখানে যাস সেখানেই এরকম লুচ্চামি করে বেড়াচ্ছে? তানহাকে আস্তে করে বলল, ছাড় না তানহা, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুই বেশি করে ফেলছিস। ওর কোনো দোষই নেই, শুধু শুধু সিনক্রেট করতেছিস। কিসের সিনক্রেট? তুই একে চিনিস? এক নম্বরের লুচ্চা, মেয়েবাজ। মেয়েবাজি করে 1 বছর ফেল করেছে। ছি, ভাবতে লজ্জা লাগে নিজের প্রতি। আমি নাকি তাকে ভালোবাসতাম। এটা শুনে এবার আমার রাগ উঠে গেল। তাই তানহাকে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারলাম। দেখলাম তার গালটা একটু কেটে গেছে। এ মেয়ে, তোকে কিছু বলতেছি না বলে এত অপবাদ দিবি? হ্যাঁ, একটা ছেলের কতটা ধৈর্য থাকলে তোর এত অপমান সহ্য করে? যেখানে সেখানে অপমান। বেশ, আর না, অনেক সহ্য করেছি। আর না, তুই বলেছিলি না আমাকে তুই ভালো করে চিনিস। তুই যদি আমাকে ভালো করে চিনতি তাহলে আমাকে অপমান করতি না। তুই যদি আমাকে ভালো করে বুঝতে পারতি তাহলে তোর পিছনে কুকুরের মতো পড়েছিলাম। তোকে একবারও বোঝাতে চেয়েছিলাম যে আমি ওটা ছিলাম না, ওটা ফ্যাক্ট ছিল, এটা আমি না, আমি তোকে ঠকাইনি। কিন্তু তুই তো বুঝলি না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি। কত কান্না করেছিলাম, তোর পায়ে পর্যন্ত পড়েছি, কিন্তু তুই বুঝলি না আমায়। আর অপমান করলি, সেটাও হয়ে গেছে, কিন্তু তুই আমার মরা মা বাবাকেও ছাড়লি না। আরে আমি তো বলি তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। যদি বাসতি, কি একজন এসে যদি ফ্যাক ভিডিও দেখায় তাহলে তাকে বিশ্বাস করতি না। একজন ভালো বোঝার মানুষ বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল। দেখ আমাকে এত আবার কিছু বলতে যাবে, তখন আমি বললাম, চুপ,
আজ শুধু আমি বলবো আর তুই শুনবি। তোর অপমান, তোর কথা অনেক সহ্য করেছি। তুই বলেছিলি না মেয়ের পিছনে ঘুরে একবার ফেল করে 1 বছর পিছিয়ে গেলাম। হ্যাঁ, আমি মেয়ের পিছনে ঘুরে 1 বছর পিছিয়ে গেছি। আর সে মেয়ে কেউ না, তুই। তোর পিছনে ঘুরে আমার 1 বছর বরবাদ। কেন জানিস? আরে আমি কাকে কি বলছি সে তো আবার কিছু বুঝবে না, তার আবার প্রমাণ লাগবে। থাক, তোকে আর কিছু বলবো না, তুই কিছু বুঝতে পারবি না, তুই বোঝার মানুষই না। মাথা নিচু করে আমার সব কথা শুনতেছিল তানহা। এবার আপনাদের বলি, ছাত্রছাত্রী ও পাবলিকদের উদ্দেশ্য করে কোনো কিছু না শুনে বুঝে বাজে কমেন্ট করবেন না। আপনারা যথেষ্ট শিক্ষিত। খালি পাবলিক প্লেসে একটা ছেলেকে মেয়ে থাপ্পড় দিলে যে ছেলের দোষ থাকবে এমন চিন্তাভাবনা পাল্টান। আপনাদের জন্য দেশের এই অবস্থা, যেখানে প্রতিবাদ করার কথা সেখানে করবেন না। আরে সবাই সুবিধাবাদী। আজ যদি 3-4 জন ছেলে মিলে পাবলিক প্লেসে একটা মেয়ে কিপটিচিং করতো তাহলে আপনারা প্রতিবাদ করতেন না। ভাবতেন তার অনেক বড় করে ছেলে, যা মন চায় তাই করুক, শুধু শুধু ঝামেলা পোহাতে যাব কেন? আমি বলি, কোথায় থাকে তখন আপনাদের প্রতিবাদ? এইসব ঠিক জায়গায় করেন, ভুল জায়গায় না। দেখলাম আমার কথা শুনে সবাই মাথা নিচু করে ফেললো। এইসব বলে আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়ার পর আরেক কথা শুনে কিছুটা মুচকে হাসি দিলাম, কারণ একজনকে ফোন দিয়ে বললাম, তুহিন শোনো, এই মালটাকে ধরে এনে বেঁধে রাখবা তাড়াতাড়ি। ভাই হয়ে যাবে। আরেকটা কথা ভাই, এই আপনি যার খোঁজ রাখতে বলেছেন সে এই এসেছে? সে কি করে না করে সব খবর রাখবা। আর এখন রাখো, এই বলে ফোন কেটে দিলাম। এখন একটু মুচকি এসে বললাম, এখন আমার খেলা দেখবি তোরা, এখন সময় ব্যাটিং করার আমার। এদিকে তানহাকে, কি রে ছেলেটা কি বলে গেল? আমার তো কিছুই মাথায় ঢুকে না, এমন ভাবে বলে গেল যেন সে তোকে আগে থেকেই চিনে। তানহা এখন চুপ করে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। তারপর তাকে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে চল ওই রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। তানহা এখনো দাঁড়িয়ে আছে। এদিকে আখি তানহার হাত ধরে টেনে রেস্টুরেন্টে নিয়ে বসালো। তুই যদি আমাকে বান্ধবী মনে করিস তাহলে চুপ না থেকে সব খুলে বল। এবার তানহা আখির দিকে করুণ চোখে তাকিয়ে বলল, তাহলে শোন, এই বলেই সব বলে দিলাম। তোর সব কথা শুনবো, এবং আজ আহমদ ভাইয়ার কথায় বুঝতে পারলাম তার এখানে কিছু মিস্টেক হয়েছে। তাও তোর খোঁজ নেওয়া উচিত ছিল। এইভাবে কাউকে অবিশ্বাস করা উচিত না। কি করবো দোস্ত, সেখানে আমার জায়গায় তুই থাকলে তুই ভুল বুঝতি। তা ঠিক, কিন্তু খোঁজ নেওয়া উচিত ছিল। আরে কেমনে খোঁজ নিব? এমন প্রমাণ দেখালো, তা অবিশ্বাস না করে পারা যায়? আবার অনেকদিন পর শুনলাম তার নিজের খালাতো বোনের সাথে খারাপ কিছু করতে চেয়েছে। এটা শুনে আরো খারাপ ভাবতে লাগলাম। তা মানলাম, খোঁজ নিবি না তাই বলে যেখানে সেখানে অপমান করবি এটা ঠিক না। কিন্তু দেখ, আমি তাকে দেখলে তার করা কাজের কথা মনে পড়ে যায়, আর তখন মাথা গরম, তাকে যা না তা শুনিয়ে বলি। তা এখন কান্না বাদ দে। ভাইয়ার কথা শুনে বুঝে আমার মনে হয় তাকে ফাঁসানো হয়েছে। এখনো সময় আছে, খোঁজ নিয়ে দেখ এটা সত্যি নাকি মিথ্যা, এবং তার কোনো বন্ধু এই ঘটনা জানলে তার থেকে শুন সবটা। তা না হলে মেয়েটা কেন তার আশেপাশে সব মেয়েদেরকে ভয় দেখিয়ে জানার চেষ্টা কর। আমার বান্ধবী জানে, আমাকে বলতে চেয়েছিল তার বিয়ের দিন, বাট শুনতে চাইনি। এইখানে তোর দোষ, বুঝতে পারলি? শুন, এখনো সময় আছে, তাড়াতাড়ি খবর নে আসলে কি হয়েছে। আমি কালকে কাজিনের সাথে দেখা করব, আর তুইও যাবি। সেটা না হয় গেলাম। এটা বলতেই আখির ফোন বেজে উঠল। তাই তানহাকে বলল, দোস্ত আম্মু কল দিতেছে, এখন যাই, কাল দেখা হবে, আর আমার কথা ভেবে দেখিস। আচ্ছা যা, আমিও যাই, দেরি হচ্ছে, মা মনে হয় চিন্তা করছে। এই বলে দুইজন চলে গেল। এইদিকে আমি রুমে আরও কিছুক্ষণ থেকে খাবার খেতে গেলাম। আজ ঝামেলার জন্য বাসায় আসতে দেরি হওয়ার কারণে সবাই খাবার খেয়ে ফেলেছে, তাই খালা আমাকে খেতে দিল। এখন আমি একা একা খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ রুমে বসে থাকলাম, তখন ম্যানেজার আঙ্কেল ফোন দিল। রিসিভ করে বললাম, হ্যালো আঙ্কেল, এই সময় ফোন দিলেন যে, কি হয়েছে? শুন বাবা, অফিসে একটা মিটিং আছে, তুমি ছাড়া হবে না, তাই এখন যেখানে থাকো না কেন চলে আসো। আচ্ছা আঙ্কেল। এই বলে রেডি হয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে মিটিং শেষ করে আরও কিছু কাজ করে রাত 8টায় বাসায় আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে 9টা 30 পর্যন্ত পড়লাম। তখন খালা খেতে ডাকলো, তাই নিচে খেতে গেলাম। আর খালাকে বললাম, কি হয়েছে খালা? সবাইকে দেখছি কিন্তু ঋতুকে দেখছি না যে। খালা মন খারাপ করে বলল, কেন, কি হয়েছে? সে সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। ঋতু শুনছে সজীব নাকি দেশে ফিরেছে আর বিয়ে করতেছে।
তাই সকাল থেকে কিছু না খেয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। এটা শুনেই কিছুটা মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম, যার জন্য আমাকে অবহেলা অপমান করলি, অপবাদ দিলি, সে এখন তোকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে যাচ্ছে। এদিকে খালা আমার হাসি দেখে হয়তো মনে করেছে তার মেয়ের করার কাজের ফল ভোগ করছে। তা খালা, বিয়ে কখন জানো কি? কি 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 বলছিস? বিয়ে কখন নাকি? বলছি বিয়ে কখন। খালা কি হয়েছে, এরকম তুতলে বলছো কেন? না না, কিছু হয়নি। আর বিয়ে হচ্ছে 4 দিন পর। ও আচ্ছা। খালার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিজের রুমে গেলাম। রুমে এসে তুহিনকে কল দিলাম। হ্যালো তুহিন। জি ভাই বলেন। তোমাকে যে কাজ দিলাম হয়েছে? ভাই, শালাকে ধরে এনেছি। শোনো, আমি না আসা পর্যন্ত তাকে কিছু খেতে দেবে না। আর শোনো, তুমি যে ছেলের কথা বলছিলে না, একটা সমস্যা হয়েছে, এটা খোঁজ নাও কোন জায়গায়, তাড়াতাড়ি, বুঝলে? ভাই, সব হবে, চিন্তা করিয়েন না, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। এই, তোমাকে কতবার মনে করাবো ভাই বলতে? ভাই, আমি পারবো না, আপনি আমার বস, তাই সম্মান দিব, বুঝতে পারলেন? কিন্তু আমাকে থামিয়ে। কোনো কিন্তু না, এবার আমি তাকে থামিয়ে। আচ্ছা ভাই, তোক্কু আহমেদ। এই তো, এবার ঠিক আছে, ওকে এখন রাখি বলে ফোন কেটে দিলাম। এখন আপনাদের বলি, এই তুহিনকে, সে আমার চেয়ে অনেক বড় হবে, তাকে কতবার বলি ভাই না রাখতে, তাও শোনে না। যাই হোক, এখন তার পরিচয় দিই। সে একজন গরিব ঘরের সন্তান, সংসার চালাতে চুরি করে এবং চুরি করতো। একদিন সে চুরি করতে গিয়ে ধরা খেলো, তখন তাকে পাবলিক অনেক মারলো, রক্তাক্ত করে দিল। তা দেখে আমি দৌড়ে সবাইকে সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাকে ড্রেসিং করে কিছু ওষুধ দিল। তারপর আমি তার কাছে গেলাম আর বললাম, নাম কি তোমার ভাই? তো এইসব করো কেন? ভাই, কি করব বলেন, পড়ালেখা করলাম, কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্স করতে ভর্তি হয়েছিলাম। তার কিছুদিনের মাথায় বাবা মারা গিয়েছে, মাও অসুস্থ, সংসারের ভার আমার উপরে। তাই পড়ালেখা শেষ হয়ে গেলে এখন আমি যেখানে সেখানে ছোটোখাটো চাকরির জন্য যাই। যেখানে সেখানে টাকা না হলে মামা খালু লাগে, না হলে চাকরি হয় না। আমরা তো টাকাও নাই, মামা খালুও নয়। আর অন্য কাজও করতে গেলে বলে, তুমি এ কাজ করনি তাহলে পারবে না। গরিব অসহায় বলে অপমান করে তারা তাড়িয়ে দেয়, তাই এই কাজ করতে বাধ্য হয়ে। ভাই, মজা ধরছেন? নিজের পরিবার চলে না আর পড়ালেখা? আমার স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, তা আর হলো কই। এখন যদি সুযোগ পাই একই বিষয়ের উপর পড়বো। আর এমনিতেও কিছু হ্যাকিং পারে, এসএসসি দিয়ে কম্পিউটার চালানো শিখেছিলাম, তার ফাঁকে ফাঁকে হ্যাকিংও। তাহলে আপনি এই কাজ না করে একটা কম্পিউটারের দোকানে কাজ নিতেন বা দোকান দিতেন। এটাও চেয়েছি কিন্তু পারেনি। দোকানে গেলে বলে সার্টিফিকেট কই, সার্টিফিকেট ছাড়া চাকরি হবে না। তা তোমার কাছে সার্টিফিকেট নেই? না। কেন? যখন পরীক্ষা দিব তখন পরীক্ষা দিতে পারেনি টাকার জন্যে, তখন পারিবারিক সমস্যা ছিল, তাই সার্টিফিকেট অর্জন করতে পারলাম না। আর সবাই চাই সার্টিফিকেট। আর দোকান দেওয়ার কথা বলছেন, তাতে প্রচুর টাকা লাগে ভাই। অনেকের কাছে চেয়েছি ধার, কিন্তু দেয়নি। ও, তা আমি একটা কাজ দেব, করবেন? সে আমার দিকে একবার তাকিয়ে হাসি দিয়ে বলল, ভাই মজা ধরেন? আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি নিজেও কাজের ধরকন, আর আপনি আমাকে দিবেন কাজ? আপনি করবেন কিনা সেটা বলেন। তা কি কাজ দিবেন? এটা সেখানে গেলে দেখতে পারবেন। তাহলে চলেন। এবার তাকে নিয়ে আসলাম আমার অফিসে এবং তাকে আমার পিএ হিসেবে নিয়োগ দিলাম এবং আমার সংগঠনের লিডার। আসলে আমার একটা সংগঠন আছে যে ভালো কাজে মানুষকে সাহায্য করা ইত্যাদি। তুহিনকে দেখলাম মোটামুটি মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার এগুলো হ্যাক করতে পারে। আর আমি ওই দিনই সজীবের মোবাইল হ্যাক করতে তাকে দিয়েছিলাম। সেই সব দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে ভাই, এমনভাবে তাকিয়েছো কেন? আমি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? এটা সত্যি বাস্তব। তা কেন? আসলে আপনি এত বড় একজন মানুষ, তা এমন করে থাকেন কেন? তার অনেক কারণ আছে, শুনবি? তাহলে শোন। এই বলেই তাকে আমি সব বললাম। আমার কথা শুনে সে বলল, ভাই আপনার জীবনে এত কষ্ট, তা আপনাকে দেখে বোঝা যায় না। এখন থেকে পড়াশোনা করবে, বুঝলে? তাহলে ভাই এত কাজ দায়িত্ব পালন কিভাবে করব? তোমার এখন কোনো কাজ নেই, আমি যখন যেটা বলবো সেটা করলেই হবে। এখন থেকে পড়াশোনা করবে। কিন্তু? কোনো কিন্তু না। এই নিন আপনার অগ্রিম বেতন। এই বলে তাকে রেখে চলে আসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রথম দিনে কাজ দিয়ে অগ্রিম বেতন দিল 40,000 টাকা। এইসব ভেবে আবার হাসি দিয়ে বলল, আল্লাহ হয়তো আমার দিকে চেয়েছে। এই বলে খুশি মনে সেও বাড়ি চলে গেল।
আপনাদের সব বলতে বলতে অনেক রাত হয়ে গেল। আবির কল দিল, আমি কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এত রাতে কেন ফোন দিলি? ওয়ালাইকুম আসসালাম। শোন, কাল তো শুক্রবার, কাল আমি আর মিলি মিলে ঘুরতে যাব সকালে, তাই তুই আসবি। তোদের মাঝে আমি না থাকলেই ভালো, তাই বলি কি? আর বলতে না দিই? আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি, নাহলে আমি তোর সাথে আর কথা বলবো না। এই বলে ফোন কেটে দিল। আপনারাই বলেন, আমি সিঙ্গেল মানুষ, আমি তাদের মাঝে কি করব বলেন? থাক, এসব পরে ভাবা যাবে, এখন ঘুম দেই। এই বলে ঘুম দিলাম। এদিকে তানহা রুমে বসে আমার বলা কথাগুলো ভাবতেছে। আসলে কি আমি নির্দোষ নাকি দোষী? না, আর ভাবতে পারছি না। আমি কাল কানিজের সাথে দেখা করে সব শুনবো সে কি বলতে চেয়েছে। তাই আর দেরি না করে কানিজকে কল দিলাম। হ্যালো কানিজ, কি খবর? কেমন আছিস? রাত কেমন কাটলো? লজ্জা পেয়ে যে এইসব কি বলছিস? আলহামদুলিল্লাহ। তুই আর শোন, তুইও বিয়ে করে নে, তারপর বুঝবি কেমন কাটলো রাত। শালি। আমিও ভালো। আচ্ছা, তুই কি কাল দেখা করতে পারবি? আমার অনেক দরকার তোর সাথে কথা বলার। কেমনে সম্ভব তুই বল? সবে মাত্র বিয়ে হয়েছে আমার, আর এখন বাইরে কেমনে যাব? বোন আমার, কি করবো বল? দেরি হলে আমার ক্ষতি, কিছু একটা কর। আচ্ছা শোন, বিকালে আমি আমাদের বাড়িতে যাব, তাই তুই আমাদের বাড়িতে চলে আসিস, কেমন? ওকে মাই সুইট বান্ধবী। বাহ, আচ্ছা রাখি, এখন খেতে রাখছে মা। এই বলে ফোন রেখে খেতে গেল তানহা। খেয়ে কিছু ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে গেল। এদিকে ভোরে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সাইদকে নিয়ে বাইরে হাঁটতে গেলাম। সকাল 8টা পর্যন্ত হেঁটে বাসায় আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে পার্কে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম দূর থেকে আবির, মিলি সাথে আরও 2জন ছেলে আসছে। তাকে দেখে আমি অবাক, এরা এখানে কেমনে? এটা ভাবতে ভাবতেই তারা সবাই আমার সামনে আসার পর আবির, মিলির সাথে 2জন আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে? তখন আমি বললাম, তোরা এখানে কি করে? আর মিলিকে কি করে চিনিস? তা চিনব না মানে, এর সাথে ছোটবেলায় একসাথে খেলছি, আর চিনব না মানে? মিলি আমার ফুফাতো বোন। ও, তা তুই এখানে কেন? আমি এখন এখানেই থাকি। তা তোরা ঢাকা থেকে কবে আসলি? এই তো 1 মাস হলো। ও, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই না? আমার বন্ধু এরা, আমার 1 বছরের ছোট হলো এরা, জুয়েল আর লিমা। এরা আমার ছোটবেলার বন্ধু প্লাস প্রতিবেশী ছিলাম। অনেক দুষ্টুমি করতাম তখন 3জন মিলে। তারা চাচাতো ভাই বোন, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। যাদের বাবারা 2জন ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে তারা এখান থেকে চলে যায়। আরও একটা কথা, এখানে শুধু লিমার বাবা ট্রান্সফার হয়েছিল, কিন্তু তারা সবাই একত্রে থাকবে বলে জুয়েলের বাবা ট্রান্সফার নিয়ে নেয়। আমি আবারও বললাম, তা তোদের বিয়ে কখন খাচ্ছি? এ ডাবলের দুনিয়ায় আমি একজন সিঙ্গেল মানুষ, তার আবার বিয়ে করা তো বিলাসিতা। এটা শুনে সবাই হেসে দিল। এই বলে সবাই ঘুরতে লাগলাম। ঘোরা শেষে জুয়েল আমার নাম্বার নিয়ে বিদায় নিয়ে চলে গেল। আর আবিরে যখন যাবে তখন তাকে আস্তে করে বললাম, বিকেলে 4টায় থাকিস, একটা জায়গায় যাব, তুই আর আমি, কেমন? এই বলে তাদের 2জনকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম বাসায়। নিজের রুমে এসে গোসল করে সাইদকে নিয়ে জমার নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাবার খেয়ে রুমে এসে একটু ঘুম দিলাম। ঘুম ভাঙলো আবিরের ফোনে। ঘুম ঘুম চোখেই ফোন ধরে বললাম, হ্যালো, কে? শালা, আমারে চিনিস না কোথায় নাকি যাবি এখন পড়ে পড়ে ঘুমাস? শালা, কয়টা বাজে দেখছোস? তাড়াতাড়ি আয়, আমি তোর বাসার নিচে আসি। তার কথা শুনে টাইম দেখলাম 4টা বাজে। টাইম দেখে আমি লাফ দিয়ে শোয়াতে উঠে গেলাম। এই তুই দাঁড়া, আমি আসতেছি। এই বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসার নিচে গেলাম। শালা কোথায় নাকি নিয়ে যাবে, আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে বলে নিচে বলে নিজের কোনো খেয়াল থাকে না। শালা, আমার কি তোর মতো আছে নাকি যে সারাদিন খাইতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে, হাঁকতে গেলে কথা কমু? আমি সিঙ্গেল মানুষ, তাই ঘুমাই, বুঝলি? ওই শালা, লাঙ্কাকে বললি তোর ভাবি লাগে, বুঝতে পারলি? এখন বুঝলাম। এখন চল, দেরি হচ্ছে। এই বলে গাড়িতে উঠে একটা গোডাউনে আসলাম। কিরে, এখানে আনলি কেন? চুপচাপ আমার সাথে চল। এই বলে গোডাউনে এসে তুহিন আমার কাছে এসে বলল, আহমদ, তুমি এখানে? আমি এখানে। তুহিনকে দেখে অবাক, কিরে এই ছেলেটা এখানে কি করে? এ তো কাল আমাদের ক্লাসে দেখলাম। এইটুকুতে যদি অবাক হস তাহলে আরেকজনকে দেখলে মনে হয় মাথা ঘুরবে। এই বলে দরজা খুললাম। ভেতরে যাকে বাঁধা অবস্থায় দেখলো আবির, সে তো অবাক। বাঁধা ছেলেটা আমাকে দেখে অবাক। এ তো এখানে কেন? তোর বর এখানে, তার মানে তোরা আমাকে কিডন্যাপ করেছিস?
ছাড়বো না তোদের আমি, একবার এখান থেকে বের হতে দে। তখন আমি বললাম, আরে কুল বেবি কুল। আবিরকে বললাম, আমি তাকে এখানে ধরে এনেছি। কেন, সে কি করছে? শুনবি তাহলে? শোন। এই বলে তাকে বলতে লাগলাম,